মাইক্রোফোন তো লাগবে না? আসসালামু আলাইকুম। পিছনে যারা আছো তোমরা যদি একটু আগে আসাও তাহলে ভালো হবে আর কি, কারণ আমার ভয়েসটা অত দূর পর্যন্ত যায় না তো, ছোট মানুষ এখনো। আচ্ছা, কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ। বলতো দেখি আমি কোন ইয়ারে পড়ি? তোমার থেকে সামান্য পড়ে, বেশিও পড়ে না। ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার। আর কোনো কিছু? ইন্টার্ন হলে এখানে থাকতাম না তো, ওখানে ডিউটি থাকতো। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তোমাদের আগের ব্যাচ যারা এখন চান্স পাইছে, ওরা এমন একটা ব্যাচ যারা মানে মেডিকেল ঢুকবে আর আমি মেডিকেলে বের হবে, এমন একটা ব্যাচ। মানে ওরা হচ্ছে ফার্স্ট ইয়ারে ঢুকছে না, আর আমি ফাইনাল ইয়ারে। আর তোমরা যখন যাইতে যেতে যতদিনে হবে ততদিন আমি ইনশাল্লাহ ইন্টার্নে চলে যাবো। দেখে বোঝা যাচ্ছে না আর কি, বাট বুড়া হয়ে গেছে, বুঝছো? তো এর আগে প্রায় তোমরা পঞ্চম ব্যাচ, আমি চারটা ব্যাচ পড়েছিলাম এইখানে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলে এবং অনেকগুলো ইউনিভার্সিটিতেও আমাদের স্টুডেন্ট বা আমার স্টুডেন্ট আছে এই পেস মেকারের থ্রুতে। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো ভালো জায়গায় যাবা ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের সাথে আমার দেখা হয়তো বা এইচএসসির আগে এই 2 দিন, আজকের দিন আর কালকের দিন, আল্লাহ যদি চান বাঁচায় রাখেন, এই 2 দিনে। এরপর হয়তো বা নাও আসতে পারি। তো 2 দিনে ওরকম অনেক মানুষকে দেখা যায় না, অনেক কত ড্রাইভারকে দেখি আমরা, আজকে দেখলে কালকে আর দেখা যায় না মানুষটাকে, তাই না? অত অল্প কিছু মানুষ এই রুটে গাড়ি চালায়, বাট আজকে যাকে দেখবে দেখবে যে রিপিট হয় না মানুষগুলো। তো আমাকে হয়তো বা দেখতেও পারো, নাও দেখতে পারো। বাট আমি যে কথাটা বলতেছি, এই 2টা দিন, 2 ঘন্টা 2 ঘন্টা, 4 ঘন্টা, লাইফে খুব বেশি টাইম না কিন্তু। এই 4টা ঘন্টা তোমরা আমাকে দিবা, আমি এতটুকু এনশিওর তোমাকে করব যে তুমি এই 4টা ঘন্টার বারাকা অনেক বেশি পাবা লাইফে, বুঝছো? বন্ধ হয়ে গেছে? আচ্ছা। তো এই 4 ঘন্টার বারাকা অনেক বেশি পাবা। কিভাবে? তোমার মেডিকেল এডমিশন টেস্টের প্রায় 3%-এর মতো এটার ভ্যালুয়েশন। মানে তুমি প্রায় 3টা কোয়েশ্চেন পাবা আজকে এবং কালকের লেকচার থেকে, বুঝছো? আর এইচএসসি তে তো অগণিত, এইচএসসি সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, অনেক কিছু কনসেপ্ট থাকবে, এবং বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই জায়গা থেকেই কোয়েশ্চেন আসবে। আমরা পড়ানোর ট্রাই করবো যেন তোমার সব জায়গায় কাভার হয়, বুঝছো? কারণ আমি ওয়ান সাইডেড পড়ালেখা করাইবো, ধরো আমি শুধুমাত্র একটার দিকে ফোকাস করে পড়াবো, এমন হলে কি হয়, তোমার যদি চান্স ওই মেডিকেল যদি না আসে, সব জায়গাতে প্রিপেয়ার্ড থাকা লাগবে। আরেকটা কথা বলি, তোমরা তোমাদের ফ্যামিলির সবচেয়ে মেধাবী বাচ্চা, তাই না? স্কুল কলেজে সবচেয়ে মেধাবী বাচ্চা কাচ্চাগুলো কিন্তু মেডিকেল মেডিকেল কোচিং করতে আসে। তো তোমাদের জন্য পরীক্ষা না, এখন থেকে প্রায় 3-4 মাস সময় আছে। আমি তোমাকে বলি আজকে, হ্যাঁ, আজকের দিন থেকে, আজকের এই মুহূর্তের পর থেকে তোমরা যদি শপথ করো যে আমি আজকে থেকে একটা সেকেন্ড আমি অপচয় করব না, সেক্ষেত্রে তোমার এতটুকু বলতে পারি তোমার রেজাল্টটা ভালো হবে এইচএসসি। তোমরা দেখো সবগুলো টপার বাচ্চা কাচ্চা কিন্তু এখানে যারা আসছে। তো গত ব্যাচে এমন হয়েছিল, একটা স্টুডেন্ট আমাকে, আমি তো ওদেরকে পড়াইছি এইচএসসির পরে থেকে শুরু করছিলাম, মানে ওদের এইচএসসির আগ পর্যন্ত আমার কোনোদিন দেখা হয়নি। তো আমি এইচএসসির পরে দেখা হয়েছিল, এই কথাটা তখনও বলছিলাম। কিন্তু তোমাদেরকে সুযোগ আছে, তোমরা অ্যালার্ম দিচ্ছে এখন, ওই যে অ্যালার্ম পড়তেছে, অ্যালার্ম দিলাম, বুঝছো, যাতে তোমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারো। বাট ওদের অপশনটা ছিল না, ওদের সাথে আমার যখন দেখা হয়েছে। একটা স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, এইচএসসি তে ফেল আসছে। তা আমি বলছিলাম ওকে যে আসলে তোমার কোন সাবজেক্টে ফেল আসছো, একটা সাবজেক্ট বলো, ধরো আইসিটি, কথার কথা আইসিটি তে ফেল আসছে, কথার কথা জাস্ট এটা। তো আমি তো বলতেছি, আমরা সবাই কি করি সাইকোলজিক্যালি, আমরা সবসময় নিজেদেরকে দোষ দিই না, আমরা দোষ দিই সিস্টেমের, আমরা দোষ দিই হচ্ছে প্রকৃতির, আমরা দোষ দিই হচ্ছে অন্য কিছুর, তাই না? নিজেদের দোষ দিতে চায় না। ও আমাকে সর্বতই বলছিল যে ভাইয়া হয়তো বা সিস্টেমের কোনো সমস্যা। তা আমি ওকে বলছিলাম যে বাকি রেজাল্ট গুলো কেমন, হ্যাঁ বাকি রেজাল্ট গুলো কেমন। তো দেখলাম যে প্রত্যেকটা সাবজেক্টে বি সি ডি এমন পাইছে। তো আলটিমেটলি যদি পাশ করেও ফেলতো, সিস্টেমে যুদ্ধ যদি নাও হইতো, যদি পাশ করতো, তাহলে ওর রেজাল্টটা কি আসতো? বি সি ডি এরকম কোনো একটা রেজাল্ট হইতো, ওই রেজাল্টে ও ফর্ম তুলতে পারতো না, ও পরীক্ষা দিতে পারতো না, তাহলে রেজাল্ট কি ভালো কিছু? তাহলে একটা জিনিস চিন্তা করো, ওর আগামী 1 বছর পরীক্ষা দিতে হবে, চান্স পরীক্ষা পাশ করবে, এডমিশন টেস্টের জন্য কোচিং করবে, পরীক্ষা দিবে, ফর্ম তুলতে পারবে কিনা, আবার এই যে ইয়ারের একটা গ্যাপ হয়ে গেছে, এগুলো সেকেন্ড টাইমার হিসেবে কাউন্ট হবে নাকি ফার্স্ট টাইম, কত প্রশ্ন ওর, কত সমস্যা ওর মধ্যে, তাই না? এখন এইটা ভালো নাকি হচ্ছে আজকে থেকে পরিশ্রম করে একবারে ভালো একটা রেজাল্ট নিয়ে তারপর তোমার যেদিকে হোক সব জায়গায় চেষ্টা করবো আমরা, আল্লাহ যেখানে আমার রিজিক রাখছে, যেখানে আমার তৌফিক রাখছে সেখানে হবে। আমাদেরকে আল্লাহ যদি বলে দিত যে তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তাহলে আমরা ওই দিকে ফোকাস প্রিপারেশন নিতাম, কিন্তু আমাদের তো সিস্টেমটা নাই। সব দিকে ট্রাই করতে হবে যেদিকে হয়, বুঝছো ব্যাপারটা? এখন কোনটা ভালো?
নিজেরা ঠিক করবা যে আমার কোন জায়গাটা ভালো। আজকে থেকে কি আমার এমন ডিটারমাইন্ড থেকে একটা মুহূর্ত নষ্ট না করে, নাকি ওই আপুটার মতো হবে যে আপুটা লাইফের, এটা কিন্তু গত ব্যাচের একদম তোমাদের আগের ব্যাচটারই, যাদের সাথে আমার কথা হয়েছিল, এমন একটা ব্যাচেরই কথা বললাম, খুব যে আগের এমন না, বুঝছো? তো এটা আমি তোমাদের থেকে এই ওয়াদা, আমি দুইটা ওয়াদা নিবো আজকে। একটা হচ্ছে আগামী 2 ঘন্টা কোনো কথা বলবা না, কথা বললে একটু পরে জুমা না, একটু পরে জুমার নামাজ না, ডের বদুয়া দিয়ে দিব। তো সুতরাং চেহারা ধরে ধরে বদুয়া দিব, নাম তো জানি না, চেহারা ধরে ধরে বদুয়া দিব। তোদের কাজ হচ্ছে কি, কথা না বলা। 2 নম্বর কাজ হচ্ছে কি, যেটা আমি শপথ নিব, সেটা হচ্ছে তোমরা যেন এই বাকি টাইমগুলা একদমই অপচয় না করো। কারণ এইচএসসিটা লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে এইচএসসিটা। ক্লিয়ার? আচ্ছা গেল, আমি নিজে পরিচয়টাই তো দিই নাই। আমি তো মানুষ, কি পরিচয়। তো আমার পরিচয় হচ্ছে, আমি নাইমুল হক, আমি পেস মেকার স্টুডেন্ট ছিলাম। এরপর এইচএসসি 20 ব্যাচ, এইচএসসি 20-এ মেডিকেল হয় নাই, ফেল করছি মেডিকেল। ফেল বলতে একদম নম্বর কম পাইছি এমন না, মেডিকেল চান্স হয় না, একটু ওয়েটিং এ ছিলাম। তো পরে ইয়াতেও যে এর আগে হচ্ছে 85তম বিএমএ লং কোর্সে ছিলাম, ওইখান থেকে এসে মেডিকেল দিলাম, মেডিকেল হয় নাই। পরে রাজশাহী ইউনিভার্সিটি ত্রিপলিতে ছিলাম, সেকেন্ড টাইম মেডিকেলে দিয়ে মেডিকেল চান্স পাইছি। তো বর্তমানে ফাইনাল ইয়ারে উঠছি, এই যে এখনো ক্লাস শুরু হয়নি, গিয়ে ক্লাস করবো তোমাদেরকে ক্লাস নিয়ে, তবে আমার ক্লাস শুরু 12 তারিখ থেকে, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পড়বো ইনশাল্লাহ। এইটুকু হচ্ছে আমার পরিচয়। আর আচ্ছা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি এই যে বিগত 4 বছর নিজের এক্সপিরিয়েন্স যতটুকু গ্যাদার করলাম, বুঝছো, আমার একটা গিনিপিগ আছে যেটার উপর আমি ট্রায়াল দিতাম। আমার গিনিপিগ হচ্ছে আমার ছোট ভাই। তো ওকে হচ্ছে মেরে মেরে আমি সবগুলো, আমি যত মানে যেভাবে আমি এই পড়াগুলো মানে জ্ঞান যেটা অর্জন করছি, এক্সপিরিয়েন্স যেটা হয়েছে আমার, ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি পুরোটাই অ্যাপ্লাই করতাম আমার ছোট ভাইয়ের উপর। তো ওকে অ্যাপ্লাই করতে আমি দেখতাম যে আসলে পড়াটার মানে ইফেক্টিভ ওয়েটা কোনটা। আমি একটু পরে সেটা বলবো, এটা নিয়ে আলোচনা করবো। আমার পড়াশোনার চাইতে আলোচনাগুলো বেশি ইম্পর্টেন্ট আজকের, পড়াশোনা তো ইম্পর্টেন্ট না, বাদ দিতে পারো। তো যেটা বলতেছিলাম, ওর উপর দেখতাম যে আসলে মানে আমার পড়ানোর স্টাইলগুলো কতটুকু ইফেক্টিভ। ওর আল্লাহ রহমতে মেডিকেলে ফার্স্ট টাইমে চান্স হয়েছে, তারপর যতগুলো ইউনিভার্সিটি, চুয়েট থেকে শুরু করে সব ইউনিভার্সিটি চান্স হয়েছে, বুঝছো, সবগুলো ইউনিভার্সিটি, প্রায় 7টা ইউনিভার্সিটির পরীক্ষা, 7টাতে চান্স পেয়েছে। কিন্তু ফার্স্ট টাইম মেডিকেল আসছে হবিগঞ্জ মেডিকেলে, তো হবিগঞ্জ মেডিকেল আমার ভালো লাগে নাই। সেকেন্ড টাইম দিয়েছে, আবার সেকেন্ড টাইমও হচ্ছে ও চান্স হয়েছে। ও কিন্তু ফার্স্ট টাইম ওদিকে ফার্স্ট টাইমে টপার হয়েছে, মানে মেডিকেলেও টপার হয়েছে, পরে আবার মেডিকেলে আবার সেকেন্ড টাইম মেডিকেল দিয়েছে, বর্তমানে যে গোপালগঞ্জে আছে, বুঝছো। আমি এতটুকু সিওরিটি তোমাকে দিচ্ছি যে তোমাকে আমি যে স্টাইলে পড়াশোনার কথা বলবো, তুমি পড়াশোনা যদি ওই স্টাইলে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হবে। বুঝাইতে পারছি? তুমি, আমি কোথায় যাব, কোথায় পড়বো, কি করব, সব টেনশন আগে একদিকে ফেলাই দাও, একটা দিকে ফোকাস করতে হবে, তাই না? মুসলিমরা একদিকে নামাজ পড়ে না, একটা, হ্যাঁ হ্যাঁ আসেন, একটা দিকে তোমার ফোকাস করা লাগবে। এটা ইম্পর্টেন্ট, তোমার কেবলা ঠিক করতে হবে আগে, আমার কি করতে হবে। তুমি যদি নাই জানো তোমার কি করতে হবে, আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা স্টুডেন্ট এদিকে আসে, ওইদিকে কেউ একজন বুঝে যে ওর বেঞ্চেই বসবে, তাই না? এটা আমি খেয়াল করলাম, এটা যাক ভালো। তো কারণ অনেকগুলো বেঞ্চ খালি আছে, বাট ওর বেঞ্চেই বসবে এটা ও বুঝে। ভালো। তো যে জিনিসটা বলতেছিলাম, তোমাকে আগে ডিটারমেন্ট হতে হবে না, আমি ভাই এখানে পড়লে চান্স পাবো, ভাই এই করবো সে করবো, বাবা মার টাকাগুলো অতগুলো অপচয় না করে আগে একটু ভালো ডিসিশন নাও, ভালো ডিসিশন একটা জায়গায় ভর্তি হও, এইচএসসিটা ভালো করে দাও, এখানে কোচিং এর সাথে মানে আপ টু ডেট থাকো, টাচে থাকো, পড়াশোনাগুলো করো, বুঝছো কি বলছি? আরেকটা ব্যাপার বলি, মেডিকেল স্টুডেন্টদের কতগুলো ভুল হয়, আমি আজকে ভুলগুলো নিয়ে কিছু আলোচনা করবো। অনেকগুলো তো অনেক কথাবার্তার ব্যাপার, তো কিছু বিষয় নিয়ে আজকে আমরা চলার পথে যেগুলো পাবো সেগুলো নিয়ে আলোচনা করবো। একটা ব্যাপার হচ্ছে, মেডিকেলের কোচিং যারা করে, ওদের যদি আল্লাহ না করে মেডিকেলে না হয়, খুবই অল্প সময়, 10 দিন 15 দিন পর পরে একটা ইউনিভার্সিটি পরীক্ষা শুরু হয়ে যায়। ওই অল্প টাইমে আসলে নিজেকে আবার কোপ আপ করার সুযোগ পাওয়া যায় না, তাই না? অল্প সময় আসলে তখন ধান্দাবাজ কিছু বের হয়, 200 টাকা 500 টাকায় ভর্তি হোক, ক্র্যাশ কোর্স, এই কোর্স সেই কোর্স। আসলে 200-500 টাকা দিয়ে ভর্তি হয়েও কিন্তু ওই টাইমে মেন্টাল কন্ডিশন এতটাই বাজে থাকে, আমি তো সেকেন্ড টাইমার, আমি জানি, এতটাই বাজে থাকে যে টাইমটা আসলে এনাফ টাইম না। কি করতে হবে, এখন থেকে তুমি যা পড়বা, সে পড়ার কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো একটা একটা বলবো, ওইভাবেই পড়াশোনাটা করবা, বুঝছো? তাহলে কি হবে, এইচএসসিটা ভালো হবে, অ্যাডমিশন টেস্টে যেখানে দিবে ইনশাল্লাহ চান্স হবে। বুঝাইতে পারছি? এবার বলো, এটা লাস্ট গল্প, এবার পড়াশোনায় আসতেছি। সেটা হচ্ছে পড়াশোনার টেকনিক কি, তোমরা কিভাবে পড়ো দেখি, ছেলেদের থেকে একটা বলো যে পড়া কিভাবে মনে রাখো তোমরা, মেয়েরা একটা বলবা তোমরা কিভাবে মনে রাখো একটা পড়াকে। আর একটা যদি বলতে বলি কোনটা বলবা? পড়াশোনার একটা যে টেকনিক, মুখস্থ করার একটা টেকনিক কি?
বারবার পড়া, মানে একটা পড়াকে 20 বার পড়ো, যে মারা বলে না দেখি একটা পড়া 20 বার পড়তে কেমনে মুখস্থ না হয় দেখি, এও বলে না, বলছে তোমাদের মা বাবা, আমার আম্মু প্রায় বলে আমাকে, বা তখন বলতো আর কি। তোমাদের কোনো টেকনিক বলো দেখি, যে টেকনিকে তোমরা পরে মুখস্থ করো। একবার লিখলে 10 বার পড়া সমান, তাই না? ওই যে জানো কি তোমরা এখন অনেকগুলো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না আমাদের শরীরে, জানো সেটা? ঠিক সেম এই টেকনিকগুলো এখন আমাদের শরীরে এখন আর কাজ করে না, তাই না? এক পর 100 বার পড়ার পরে দেখবা যে সেই জায়গা থেকে এমসিকিউ আসলে ভুল করি। আমাকে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করছি লাস্ট 4 বছরে, যে ভাইয়া পড়ে গেছি জায়গাটা, তারপরে এমসিকিউটা পরের দিন ভুল করছি, তারপর ভাই ভুলে যাই। পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি আমাকে বলে, ভাই আমি তো সব ভুলে গেছি, আফসোস। আরেকটা কোয়েশ্চেন পাবে খুব বেশি ইচ্ছে করে এদেরকে ধরে 2-4টা দিই। এই কোয়েশ্চেনটা কোনটা জানো? ভাই, আমার ঘুম আসে, আমার ঘুম পায়, ওরে আমি কি, ওকে আমি কি সলিউশন দিব বলো তো? আগে আগে বুঝতে হবে মোটিভেশন, যে বলি না আমরা, তো একটা ধরতে গেলে মোটিভেশনাল স্পিকার, ঠিক আছে? মোটিভেশন জিনিসটা কিভাবে কাজ করে সেটা জানো তোমরা? তোমাদেরকে তাহলে এটাই গল্পটাই বলি, গল্পের ভিতরে গল্প ঢুকে গেছে আমার আরেক সমস্যা, আমার এটা একটা মহা সমস্যা যে আমি গল্পের ভিতর গল্পে ঢুকে যাই। আচ্ছা, মোটিভেশন কিভাবে কাজ করে সেটা বলি। ধরো, শোনো, মোটিভেশন কিভাবে কাজ করে। একটা মানুষ চোর কখন হয় জানো? চোর হওয়ার একটা গল্প বলি, চোর চুরি করার গল্প। একটা মানুষের প্রথম পেটে প্রচন্ড ক্ষুধা, বুঝছো? প্রচন্ড ক্ষুধা, ও লিমিট ক্রস করে গেছে, ওই সময় আর সহ্য করতে পারতেছে না, ও তখন খাওয়াটা কেউ নিডসে পরিণত হয়ে গেছে। এরা খাওয়াটা জাস্ট আমরা খাই কেন, ফুচকা টুচকা এগুলো খাই কেন, আমরা নিডস, জাস্ট এমনি খাই, ঠিক আছে, ফিলিংস। বাট ওইটাও তো নিডসে পরিণত হয়ে গেছে। ও যখন নিডসে পরিণত হবে, এবং এটা ওর টেনশন কাজ করতেছে, মনে হয় আরেক ঘন্টা যে আমি খাবার না পাই আমি মরে যাবো, পেট আমার লেগে যাচ্ছে পিঠের সাথে, তাহলে ওর এখন টেনশন কাজ করতেছে, ও ঘুমাইতে পারতেছে না, কোনো জায়গায় কনসেন্ট্রেট করতে পারতেছে না, তাই না? একটা মানুষ, তারপরে সে ডিসিশন নেই কি, সে চুরি করবে, সে পাশের ঘর থেকে চুরি করবে। সে চুরি করবে প্ল্যান করে কি বসে থাকে, ইফোর্টটা দেয় না, তারপর সে চুরিটা করে, তারপর সে খাবারটা পায়, সে খায়। বুঝছো? এই যে চোরের গল্পটা আমাদের লাইফে লাগবে, কিভাবে লাগবে? তোমাকে বলতেছে যে ডাক্তারি পড়তে হবে, তোমরা এখানে যারা মেডিকেলে এখানে কোচিং করো, আমরা সবাই কিন্তু মেধাবী ফ্যামিলির মেধাবী সন্তান। এই যে এগুলা কিন্তু তোমরা মেডিকেলে কেন পড়তে চাও বলো তো দেখি? নিশ্চয়ই গ্রামে যাবা, ফ্রি চিকিৎসা করবা, এগুলোর জন্য? কেউ করবে না ফ্রি চিকিৎসা? কিরে ভাই, সবাই মাথা না দেয় কেউ যেন ফ্রি চিকিৎসা করবে না, তাহলে ইঞ্জিনিয়ারিং না পড়ার জন্য, মানে ম্যাথ না করার জন্য মেডিকেলে পড়তেছো? আচ্ছা, এই যে বলো তো, সাইড টকিং করলে বদদোয়া শেষ, আখিরাত চলে যাবে, মানে ইহকাল চলে যাবে, এজন্য সাইড টকিং করে না। আমার সাথে কথা বলে, আমি খুব মজার মানুষ, বুঝছো, প্রচুর কথা বলি, তো ফ্যাটার ফ্যাটার বেশি করি, তো তোমরা কথা বলে মজা পাবা। আমরা যারা চাট গায়ে আছি, বুঝছো, আমরা চিটাগাংয়ের বাইরে থাকলে একটা সুবিধা, চাট গায়েরা কিরকম হয়, একটা কাশি দিলে বোঝা যায় যে এটা চাট গায়ে। তো আমার ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ এমন হইতো যে আমি ধরো কাশলেছি ভাইবা বোর্ডে, তো ওখানে টিচার গুলো আসে, ভাইবার এক্সটার্নাল যারা আসে ওরা হচ্ছে অন্য মেডিকেল থেকে, ওনারা আমাদেরকে চিনে না, ওই দিনই ফার্স্ট টাইম দেখা। তুমি তুমি কি চিটাগাংয়ের? আমি চিন্তা করি কাশি দিছি, ও বুঝে কেমনে যে চাট গায়ে কিনা। তারপর একটা বান্ধবী আছে, ও আবার, ওকে যখন কোনো কিছু বলে, ও বলে যে, এটা হচ্ছে যে করতেছে যে, ওই করে বলে। আমাদেরও এরকম ছিল, আলহামদুলিল্লাহ চলে গেছে আর কি। তারপরে কিছুটা ছর মধ্যে কিছুটা রয়ে গেছে, ছ প প এগুলোর মধ্যে। আচ্ছা যাক, তো গল্প করে মজা পাবা, পাশের মানুষের চাইতেও বেশি গল্প জানি। কারণ মেডিকেলে যারা পড়ে বা যারা ডাক্তার হয়, ওদের লাইফে প্রতিনিয়তই গল্প থাকে, তাই না? প্রতিনিয়ত গল্প থাকে। আচ্ছা বলো তো কি, তোমরা মেডিকেলে কেন পড়তে চাও? ভাইয়া তুমি বলো তো কি, মেডিকেলে কেন পড়তে চাও? হ্যাঁ, ভর্তি হও না? আচ্ছা তাহলে ভর্তি হও, আগে ভর্তি হও তারপর পড়তে চাই। যে জিনিসটা বলতেছি, শোনো, মেডিকেল কেন পড়তে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। উত্তরটা আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের মা বাবা তোমাদেরকে জোর করতেছে। তোমার এক আত্মীয়, দুঃসম্পর্কের এক আত্মীয় হচ্ছে ডাক্তার হয়েছে, তোমাকে ডাক্তার হইতেই হবে, মা বাবাকে দেখাই দিতে হবে। মা বাবাকে ওদের সামনে দাঁড়াতে পারতেছে না এখন, ম্যাক্সিমাম কিন্তু এমন আছে, বুঝছো? হ্যাঁ দেখছো, আমার ফ্যামিলি ওইরকম। আমি নিজে আসলে কোচিং কেন করছি, বড় ভাই ইঞ্জিনিয়ার, তো ছোট ভাইকে তো অন্য কিছু হইতে হবে, ওই দিক থেকে প্রফেশন। পাশাপাশি কথা বললে কি বদদোয়া নেন, বদদোয়া নেন, চেহারাগুলো মনে রাখতেছি আমি, দুইটা চেহারা পাইছি অলরেডি। আচ্ছা গেল, যে কথাটা বলতেছিলাম, বড় ভাই যেহেতু ইঞ্জিনিয়ার, ছোট ভাইকে মেডিকেলের দিকে যাইতে হবে। আরেকটা কারণ হচ্ছে কি, আমার এক আত্মীয় আছে, আমার আব্বুকে দেখাই দিতে হবে,
এগুলো আসলে আমি উদ্দেশ্যটা মেডিকেলে পড়ার উদ্দেশ্যটা খুঁজে পাইছি থার্ড ইয়ারে এসে। একদিন আমাকে একটু মনোযোগ দাও। একদিন হচ্ছে আমার এক বড় ভাই হচ্ছে আমাকে মেসেজ দিছিল রাতে যে ভাই নাইমুল রক্ত দিতে পারবি? তো তখন বললাম যে পারবো। গেলাম রক্ত দিতে। হসপিটালে ঢোকা মাত্রই একটা মহিলার এত জোর আওয়াজ শুনলাম, মনে হচ্ছে দেওয়ালগুলো ভেঙে পড়বে, এত জোর আওয়াজ। তো বুঝছি হয়তো বা কারো প্রাণ চলে গেছে, খুব আপন জনের প্রাণ হয়তো বা চলে গেছে এই মুহূর্তে। রক্ত দিলাম, রক্ত দিয়ে যখন বের হবো হসপিটাল থেকে, তখন দেখি এক পকেট মারকে ধরে আনসাররা পুলিশরা পিটাচ্ছে। ওই চার দেয়ালের মাঝখানে বায়োস্কোপটা দেখো, চার দেয়ালের মাঝখানে কত কিছু ঘটে যায়। তারপর হচ্ছে সকালে উঠলাম, ফেসবুকে ঢুকলাম, দেখি যে এক আপু পোস্ট দিছে যে রাতে ওনার গাইনিতে ডিউটি ছিল, একটা ওয়ার্ডে হচ্ছে বাচ্চা হয়েছে, মিষ্টি খাওয়া হচ্ছে, ওদের খুশি, ওদের কান্না, কেউ মায়ের খাচ্ছে। ওই একটা দেওয়ালের মধ্যে জুমা পড়তে গেলাম ওই দিনই, হুজুরে মোনাজাত করতেছিল। ফার্স্টে আমি খেয়াল করলাম মোনাজাতটা এত সুন্দর ছিল। হুজুর মোনাজাত করছিল, আল্লাহ হয়তো এখানে অনেকেই পানি আসছে, দুইটা পানি, আজকের পরে আগামী জুমায় আসবে একটা পানি, এটা অনেকেরই লাস্ট জুমা, আজকের পর অনেকে মারা যাবে। এখানে অনেকে প্রিয় মানুষকে হসপিটালের ভিতরে রেখে বাইরে নামাজ পড়তে আসছে, আপনার কাছেও একটু, আপনাকে একটু ডাকতে, যেন আপনি একটু সাড়া দেন। ওই টাইমটাতে মনে হচ্ছে মানুষগুলো এত জোরে চিল্লাচ্ছে ওই টাইমে, মানে আমার কাছে মনে হচ্ছে আমারই প্রিয়জন গুলো এখানে ভর্তি, মনে হচ্ছে এগুলো আমার কথা বলতেছে সবগুলো, আমি হয়তো বা চলে যাব। ওই দিন আমি ফিল করছিলাম আসলে মেডিকেলে পড়ার একটাই কারণ, একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি এই দুস্থ মানুষ, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো, আর কিচ্ছু না, আর কিছুই না। তুমি কি টাকা নিয়ে দাঁড়াবা, টাকা না নিয়ে দাঁড়াবা, দুনিয়াবি উদ্দেশ্যে দাঁড়াবা, পরকালের উদ্দেশ্যে, সবগুলো আলাদা, সবগুলা তোমার জন্য ভেরি করবে। বাট আমার কাছে উদ্দেশ্য দাঁড়াইছিল ওই দিন এই একটাই, যে তুমি ওই অসহায় মানুষ যাদের কাছে এখন কেউ নাই উপর আল্লাহ ছাড়া, ওই মানুষগুলোর পাশে তুমি, তোমার দুইটা হাত থাকবে, বুঝছো? আরেকটা মোটিভেট করি, সেটা হচ্ছে একটা তুমি মনে করো একজনের সাথে হ্যান্ডশেক করলে, তাহলে কি হবে? জাস্ট ভ্রাতৃত্বটা বাড়বে, তাই না? সব হবে বড় জোর এতটুকু, আর বেশি কিছু হবে? আর বেশি কিছু হবে না। বাট একটা ডাক্তার যখন একটা মানুষের সাথে হ্যান্ডশেক করে, তখন কি হয় জানো? ওর মধ্যে জাস্ট 20টা রোগ আছে কি নাই বুঝে যেতে পারে, জাস্ট হ্যান্ডশেক করে। তাহলে ম্যাজিশিয়ান না? কোনো টেস্ট বাদে জাস্ট হ্যান্ডশেক করে বুঝে যাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, জাস্ট হ্যান্ডশেক করে বুঝে যাচ্ছে তোমার মধ্যে 20টা রোগ আছে কি নাই, বুঝছো? এটাই একজন ম্যাজিশিয়ানের পারফেকশন, হচ্ছে এই জায়গায় তুমি কতটা পারফেক্ট। এখন মোটিভেটেড হয়েছো না? এই মোটিভেশনটা চলে যাবে একটু পরে, বুঝছো? এই মোটিভেশনটা থাকে কখন জানো? এই মোটিভেশনটা কখন থাকে জানো? যখন দেখবা তোমার আব্বু, আল্লাহ না করুক, হার্ট অ্যাটাক করছে রাতে, মাঝরাতে, এতগুলো অ্যাম্বুলেন্সে কল দিচ্ছ, কোনো অ্যাম্বুলেন্স আসে না, ডাক্তারের কাছে গেছো, কোনো ডাক্তার দেখতেছে না, হসপিটালে যখন দেখছো ওয়ার্ডে হচ্ছে আয়া বুয়ারা হচ্ছে তোমার থেকে চার্জ করতেছে, হসপিটালে একটা ভালো বেড দিচ্ছে না, ফ্লোরে রাখতে হচ্ছে, ওই টাইমটাতে ফিল করবা যে এটা আমার নিড, যে আমার মেডিকেল আসা লাগবে। এটাকে বললাম মোটিভেশন। জাস্ট তুমি একটা উদ্দেশ্য জানলেও যে ইয়ার মতো আর কি, ফুচকা খাওয়ার মতো না খাইলেও সমস্যা নেই। বাট এখন হয়ে গেছে কি, সেটা নিডসে পরিণত হয়েছে, আমারও হওয়া লাগবে, শালা দেখাই দিব আমি, আমি আসলে কত ভালো ডাক্তার হই, আমি আসলে এগুলো মানুষকে করতে দিব না, এরকম মানে মানুষকে ভুগাবো না। একটা বেনিফিট বলি, মেডিকেলে যদি পড়ো, তুমি, তোমার বাপ মা, তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ, তোমার বাচ্চা, এই মানুষগুলা হচ্ছে হসপিটালে বিল দেওয়া লাগবে না, বুঝছো? টাকা পয়সা, ডাক্তারের ডাক্তারের ফিস নিবে না এগুলার, এদের জন্য অ্যাম্বুলেন্স আলাদা, কল দিলে অ্যাম্বুলেন্স চলে আসবে, এই সার্ভিসটা পাবা, বুঝছো? তাহলে তোমরা নিজেদের জন্য, নিজেদের আখিরাতের মানে পরকালে পরের মানুষগুলোর জন্য, আগের মানুষগুলোর জন্য নিজেরা চেষ্টা করো। এটা হচ্ছে নিডস, তোমাকে এই যে সুবিধাগুলো দেওয়া হবে, এগুলো কেউ বলে না। তাহলে তুমি নিডস পাইলা, মোটিভেটেড হলে, এখন মোটিভেশনটা ধরে থাকবা, কি করবা? রাতে ঘুমাই যাবা, হবে? হবে না। রাতে ঘুমের মধ্যে টেনশন, ওই যে পেটের খিদাটা যেমন ভাবে তোমাকে ঘুমাইতে দিচ্ছিল না, ঠিক সেম তোমাকে ঘুমাইতে দেওয়া যাবে না। সবসময় জল্পনা কল্পনার মধ্যে এই জিনিসটা নিয়ে কি করতে হবে, এটা নিয়ে ভাবতে হবে, কি করতে হবে, ভাবলে ভাবে একটা প্ল্যান করে রাখলাম, মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়লে আমি এটা করব, এটা করব, টিউশন করাই লাখ লাখ টাকা কামাবো, প্ল্যানের মধ্যে এগুলো ভাবলেও হবে না, অ্যাকশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, টেনশনটাকে অ্যাকশনে নিয়ে যেতে হবে, দুইটাই নাউন। অ্যাকশনে কিভাবে আনবা? পড়তে বসতে হবে। ঘুম আসে না ভাই, আমার ঘুম আসে না, পড়তে বসো। ভাই আমার ঘুম পাই, চা খেয়ে হইলো পড়তে বসো, একটাই সলিউশন, পড়তে বসো। ঠিক আছে, আগামী আগামী যে 3 মাস আছে এইচএসসির আগে, একটাই কথা, পড়তে বসো। পড়ার টাইমে ফোন টোন সব রেখে দাও, কারণ ভাই ওই যে বললাম, আখিরাত ভবিষ্যৎটা তোমার কাছেই। তুমি কি চাও আমাকে এরকম বলতে যে ভাই আমার এখন কথা শুনতে হচ্ছে, ভাই আমি আর পারতেছি না বেঁচে থাকতে, নাকি তুমি চাও হচ্ছে অ্যাটলিস্ট আগে চান্স, আগে এইচএসসিটা
ভালো করি। এগুলো হচ্ছে মোটিভেশন। ভাই আমি এখনো পড়াই শুরু করি নাই। এগুলো বলতেছি কেন? কারণ তোমার আগামী সময়গুলো যেন কঠিন না হয়। ঠিক আছে? আমার কথাগুলো কি বুঝছো তোমরা? অ্যাকশন যতক্ষণ আসবে না ততক্ষণ সাকসেসও আসবে না। কোরআনে একটা আয়াত আছে যে পরিশ্রমীদের সাথে আল্লাহ তাআলা আছেন। কখনো কোনো পরিশ্রমীকে আল্লাহ তাআলা হতাশ করেন না। এটাই বিশ্বাস করবা, অ্যাকশনে কনভার্ট করবা। অ্যাকশন যতক্ষণ আসবে না তখন কোনো মোটিভেশন কোনো কাজ করবে না। মোটিভেশন চলে যাবে। তুমি বাসায় যাওয়ার আগে মোটিভেশন তোমার আগে চলে গেছে। তো মোটিভেশন আমার সাথেই চলে যাবে। আচ্ছা আসো, এই লোকটা আমি। উৎসর্গ, ইনসাফের লড়াই এক বিজয়ী বীর সেনানী উসমান হাদি। এটা আমি এবছর ভাবছি আমার সব জায়গায় আমি এটাকেই রাখবো। এটার একটাই কারণ, আমরা আসলে আমাদের দেশে ভালো মানুষ খুব কম, তাই না? খুবই কম। যারা আছে তারাও ধীরে ধীরে হারায় যাচ্ছে আমাদের থেকে, কোনোভাবে শহীদ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। মানুষ, ভালো মানুষগুলো আর টিকে থাকতেছে না এই পৃথিবীতে। জানি না আসলে ভালো মানুষ আর কতজনই বা বাকি আছে। তা আমরা যদি নিজেরা ভালো মানুষ না হই, এটার অস্তিত্ব হারিয়ে যাবে। তা আমি চাই আমার এই 2 ঘন্টা বা 4 ঘন্টার আমার এই বন্ধুগুলা, আমার এই ছোট ছোট ভাই বোনগুলা, তোমরা নিজেরা যেন জীবনে এটাই নিজেদের ভিতরে রপ্ত করতে পারো যে আমি অ্যাটলিস্ট ভালো মানুষ হবো। বুঝছো? কারণ ভালো মানুষের খুব বেশি চাহিদা এখন, মানুষ একদমই নাই। তো আমি শ্রদ্ধা বলে আসলে স্মরণ করতেছি। ঠিক আছে, আমরা আবার পরে আসি। পরিবেশ রসায়নে 6টা টপিক আছে। কয়টা টপিক? 6টা টপিক। আমরা আজকে 2টা টপিক বাদে বাকি 4টা টপিকে পড়ে ফেলবো। বুঝছো? পড়ার মধ্যে আসলে গল্প বেশি করবো, পড়া নিজে নিজে হয়ে যাবে, পড়াশোনার জন্য টেনশন নেই। তোমরা বই খাতা দুইটাই খুলো। আরেকটা বিষয়, আমার লেখার টাইমে দেখবো আমার লেখাগুলো খুবই বিশ্রী। এটা কারণ কি জানো? বড় ডাক্তার হবো, এটার কারণে। যত বিশ্রী করতে পারবো তত বড় ডাক্তার হবো, এটাই হচ্ছে আমার মোটিভেশন। তোমরা একটু বিশ্রী করে লিখিও যাতে ডাক্তার ভালো হইতে পারো আর কি। বই খাতা খুলো। আচ্ছা, বই না আনলেও পাশের বই ধার নাও। তাহলে তো বইয়ের ডিমান্ড বাড়াই দিচ্ছ তোমরা। ও আর একটাই বলি, একটা একটা গল্প বলি। গল্পটা হচ্ছে রিসেন্ট, একদম রিসেন্ট। তোমরা এইচএসসি 26 না? তো এইচএসসি 26-এর একটা স্টুডেন্ট আমাকে, মানে বগুড়ায় আর কি, আমাকে প্রায় 3 মাস আগে আমাকে রিচ করছে যে ওকে পড়াইতে হবে, ওকে কেমিস্ট্রি পড়াবো। তো এখন আমার তো হচ্ছে প্রফ চলবে, আবার আমি প্রফের টাইমে এগুলো কোনো কিছু ইয়া করি না। মানে নিজের পাস না করে পরের মানুষকে পাস করে লাভ আছে? আগে নিজে বাইরে হইতে হবে, যন্ত্রণায় নিজে বাঁচি না। তো বসে আনটি আমি পারবো না, আমি পড়াতে গেলে আমি হচ্ছে ইয়াতে পারবো, জানুয়ারিতে পারবো, বা আমার প্রফ শেষ হবে তখন পারবো। তো উনি বলছে ঠিক আছে তাহলে তখন হইলে তখন পারো। তো কিছুদিন আগে, মাত্র 7 দিন হইলো আর কি, ওই টিউশনে গেলাম। তোমাদের ব্যাচমেট তো, তাই তোমাদেরকে এই গল্পটা বলতেছি। কাকে বলবো দুঃখের কথা? তোর কাছে গেলাম ওর বাসায়, যাওয়ার পরে হচ্ছে বই খুললাম, কেমিস্ট্রি পড়াবো, কেমিস্ট্রি বইটা নিলাম। বই খুব নতুন। আমি ওকে বললাম, বাহ, আমার জন্য কি নতুন বই কিনছো তুমি? বলছে না ভাই, এটা ফার্স্ট ইয়ারে কিনছিলাম। আমি বললাম আচ্ছা, তুমি তো খুব যত্ন করো দেখি বইকে। বলছে না ভাই, আসলে বই তেমন একটা ধরা হয় না, তো মানে একদম বই একটা ভাঁজও নাই, একটা দাগও নেই। ওই যে বই একটা খুললে যে একটু ভাঁজ করে না, ওই ভাঁজটাও নেই, ওর বই একদম ইনটেক্ট। তো দেখি যে, আমি বলছি তাহলে তুমি পড়ছো কিভাবে? বলছে কলেজে নোট দিছে, নোটগুলো পড়ছি। তুমি আচ্ছা নোটগুলো আমাকে দাও, ওই নোট থেকে তাহলে পড়া, কারণ শুরুটা কোথায় করবো বুঝতেছি না প্রথম দিনই। তো বলছে ভাই নোট বলতে ক্লাসে পড়ে তো আমি হালকা হালকা লিখতাম ওগুলোই। তখন ওই হালকা হালকা দিয়ে তো আমি কি পড়াবো ওকে? তাহলে কোনো একটা জায়গাতে ফিক্সড করতে পারছি, ঠিক আছে তাহলে বইটাই পড়ি। তো শুরু কিভাবে করবো? তুমি কিভাবে আমার থেকে ডিমান্ড করো? তুমি কি সিকিউ করে দিবো যে শুরু থেকে আমার বেসিক আছে, আমি জাস্ট সিকিউ করে দিলে হবে? নাকি আমাকে বেসিক থেকে শুরু করেন, নাকি আমাকে জাস্ট ওভারভিউ দিয়ে এবার শুরু করেন? এখন আমি তো সেটা জানতে পারি, বলছি তোমাকে শুরু, বলছি ভাই একদম শুরু থেকে শুরু করেন। মানে আপনি ধরে নেবেন আমি কিছুই জানি না। ভালো কথা, সময় আছে আর 2-3 মাস, এখনো কিছুই জানে না। তারপর চেষ্টা করি। তো 90 পেজে গেলাম, দেখি যে হচ্ছে নাই, বইয়ের পেজ গুলো হচ্ছে উঠে নেয় আর কি। বলছে তোমার বইতে পেজও নাই। তো বলছি ভাই তাহলে কালকে আরেকটা কিনে ফেলবো। বলছে বাপ, তোরা বইটা কিনতে হবে না ভাই, তোরা আমি যা পারি দেখি কি ভাই। আমি আন্টিকে ফোন দিয়ে বলছি, আন্টি হচ্ছে এই টিউশনের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তো আসলে তো আমাকে আন্টি বলে কি যে আমার মেয়েকে A+ পাই দিতে হবে, ডিমান্ড হচ্ছে তোর, মানে ওনার, আমি বলছি তোর ডিমান্ডটা এমন। তো আন্টি আসলে অবস্থা এত বেশি ভয়াবহ যে মানে আপনার মেয়ে কিছুই জানে না, এত অন্ধকারের মধ্যে আছে, তো ওকে কি করবো? আমি আন্টিকে বলছি আন্টি আসলে আমি আপনাকে, আমার ফ্রেন্ড, আমি কারণ আমি একটু টাকা বেশি নেই, তা আমি বলছি আন্টি আমার ব্যাচমেট আমি ঠিক করে দিব, আপনি এতগুলো টাকা নষ্ট করিয়েন না, আমার ব্যাচমেটই পড়াক আপনাকে,
আপনার মেয়েকে আর কি, আপনাকে বলবো। আমার ব্যাচমেট পড়াবে, ও খুব ভালো, আমার রুমমেটই, সমস্যা নেই। আন্টি বলছে না না বাবা তুমি পড়াও। এখন আমি হচ্ছে 7 দিন পড়ালাম, 7 দিন আমি ওকে গিয়ে বলছিলাম ভাই আমি যাই পড়াবো আজকের পর কালকের দিন যদি পড়া আমি দিতে না পারো আগে টাকা দিয়ে দিতে হবে, কারণ ওর টিউশনের কোনো বর্ষা পাচ্ছি না, আমি যে কোনো দিন ছেড়ে দিতে পারি। আগে টাকা নিয়ে নিছি, নেওয়ার পরে এখানে এটা অন্য কোনো টিউশনের সাথে করি না, কারণ এই টিউশনের অবস্থা এমনই খারাপ। আগে টাকা নিয়ে নিছি, এখন বলতেছি এভাবে কন্ডিশনটা এমন, আমি তো 12 দিনের টাকাই নিয়ে নিছি, 5 দিনের পরে ছেড়ে দিতে পারি, 4 দিনের পরে ছেড়ে দিতে পারি। কন্ডিশনটা এমন যে আমার একদিন পড়ানোর পরের দিন যদি দেখি যে আগের দিনে পড়া শেষ হয় নাই, তাহলে আমি সেই দিনে চলে আসবো, এই দিন পর আর যাবো না। এখন ও তো টাকা দিয়েছে, ও জিম্মি হয়ে গেছে আমার কাছে। ওই যে বন্দুক ধরে পড়ানোর অবস্থা, আমার কিছুই করার নেই, বুঝছেন? তো তোমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটাই হচ্ছে কথা, এটাই কথা যে ওইরকম স্টুডেন্টদের জন্য খুবই কষ্টকর। আরেকটা ব্যাপার বলি, কোচিং এর একটা খারাপ দিক বলি, কোচিং এর একটা খারাপ দিক, এরপর পরে যাচ্ছি, এবার কোনো গল্প হয় না। কোচিং এর খারাপ দিক কি জানো? কোচিং এর খারাপ দিক হচ্ছে বেঞ্চের সাথে সাথে স্টুডেন্ট, যেমন ধরো কোচিং এ কি হয় যে 90% জানে সেও ভর্তি হয়, যে যার কাছে 10% কনসেপ্ট আছে সেও ভর্তি হয়েছে। এখন ধরো টিচার যখন পড়ায় উনি করে কি, ওই যে রেসপন্স পাচ্ছে ফার্স্ট 2-3 বেঞ্চ থেকে, তো উনি ধরে নিচ্ছে যে স্টুডেন্ট সবাই টপার, সবাই ভালো। উনি কিন্তু 90%কেই মাইন্ডসেটে নিয়ে আসছে, বাকি 10% বুঝতেছে না পড়াগুলো। উনি বাকি 10% ওরা আজকেও কম বুঝলো, কালকেও কম বুঝলো, ওরা আস্তে 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 করে দূরে সরে যায়, বুঝছো? আমি ক্লাস নেওয়ার টাইমে ওই যে লাস্টের বেঞ্চের যারা যারা আছে ওদের দিকে একটু বেশি ফোকাস থেকে সবসময় বিরক্ত বানাবো, দেখতেছো কিনা, বুঝছো কিনা। তো তোমাদের কাজ হচ্ছে আমার সামনে যদি একটা পড়া সহজ যোগ যোগ আর কি, বাট তুমি এটা বুঝো না আর কি, তুমি যদি আমাকে বলো, তুমি যদি নিজেকে মনে করো তুমি ছোট হয়ে যাচ্ছ, এইটা ভালো নাকি হচ্ছে তুমি পরীক্ষার হলে না পেরে সেদিন এদিক এদিক টাকায় টাকায় না পেরে চলে আসাটা ভালো? কোনটা ভালো বুঝে আমাকে জানাও, যে ভাই আমি বুঝি নাই, আমি চাইলে বুঝাইতে পারবো, সেটা যত লেম হোক, যত ছোট হোক, কেউ হাসবে না, এতটুকু আমি এনশিওর করবো যে কেউ হাসবে না। তোমার প্রশ্নটা করা উচিত, কিন্তু যদি না করো সেটা নিজের ফল্ট। অথবা বুঝলে আমি ধরে নিবো সবাই বুঝতেছো, যদি তোমরা কোয়েশ্চেন না করো আর কি। আমি কিন্তু প্রতিটা জায়গায় তোমাকে এই কোয়েশ্চেনটা করবো, বারবার বলবো যে বুঝতেছো কিনা। তো বিরক্ত হওয়ার কোনো কারণে, কারণ যারা শাই ফিল করে ওরা একটু কম বুঝে, ওরা পিছাই যাইতে যাইতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। বুঝাইতে পারছি? এখন তোমরা এটা উসুল করে নিবা, কারণ এটা তোমাদের হক, তোমাদের মা বাবার কষ্ট টাকার এটা হক। সেটা আমার যা যা কথা বলা আমি বলে ফেলছি, এটা হচ্ছে আমার প্রারম্ভিকা, এবার আমরা পরে আসি। তো একটা কথা, এই যে কেমিস্ট্রি বই সবচেয়ে মোটা না, সবচেয়ে মোটা বই কেমিস্ট্রি না? এইচএসসি লাইফের সবচেয়ে মোটা বই কেমিস্ট্রি, অধ্যায় খুব কম, মাত্র 5টা 10টা অধ্যায়, 5টা অধ্যায়, কিন্তু বই সবচেয়ে মোটা। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এত বড় বই তুমি লাস্ট মোমেন্টে শেষ করতে পারবে না, হচ্ছে এক পেজ করে যদি জাস্ট পেজ উল্টাও, পেজের ছবিও যদি দেখো, তাও অনেক সময় লেগে যাবে। তাহলে এই পেজ পড়ার একটা টেকনিক হচ্ছে 4-5 পেজের পড়া এমন একটা পেজে তুমি কনভার্ট করবা, একটা পেজে নিয়ে আসবা, যেন আমি এই পেজটা বললে বাকি 4-5 পেজের পড়া হয়ে যায়। তো আমি এটা করছিলাম, আমার আমার একটা খাতাই বানিয়ে ফেলছিলাম, এটা নাম দিয়েছি আমি চ্যাপ্টা খাতা। যে বিভিন্ন খাতার নাম দেয় না, আমার খাতার নাম হচ্ছে চ্যাপ্টা খাতা। হচ্ছে আমি আজকে একটা পেজ দেখাচ্ছি, এখানে এখানে হচ্ছে বায়ুমণ্ডলের যত ইনফরমেশন আছে সবগুলো এই পেজেই পেয়ে যাবে। আচ্ছা, বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে? নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, 1 ATM। 1 ATM মানে কত মিলিমিটার মার্কারি? 760 মিলিমিটার মার্কারি, এটা তো জানি না আমরা। আচ্ছা বলো তো 78% কি আছে? তাইলে বলো তো এটা যদি কত এটিএম আছে, মানে নাইট্রোজেন গ্যাস কত এটিএম আছে? 1 ATM যদি টোটাল থাকে, তাহলে 78% হলে 0.78 ATM না? তাহলে এটা যদি মিলিমিটার মার্কারিতে নিয়ে যায়, তখন হবে কি 592.8 মিলিমিটার মার্কারি নাইট্রোজেন আছে, বুঝছো? আর অক্সিজেন আছে 21%, সেটা যদি কনভার্ট করি 0.21% না, সরি 0.21 ATM না? আবার সেটা যদি মিলিমিটার মার্কারিতে নিয়ে যায় 159.6 মিলিমিটার মার্কারি। এতটুকু বুঝছো? এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, ওই যে পড়াশোনার মুখস্থ করার টেকনিক তো বলিনি, ওটা না বললে তো আবার পড়তে পারবা, বাসায় গিয়ে কিভাবে পড়বা? সেটা হচ্ছে পড়াশোনার টেকনিক কি জানো? পড়াশোনার টেকনিক আগের গুলো 20 বার পর, 30 বার পর, এগুলো কাজ হয় না এখন, এগুলো সময় নষ্ট হয়। নতুন নতুন টেকনিক বাজারে আসছে, সাইন্টিফিক কিছু পদ্ধতি আছে পড়াশোনা করার, পদ্ধতিগুলো অ্যাপ্লাই না করলে বিশ্বাস করো পড়াশোনা মুখস্থ হবে না। আমি এই যে 4 বছরে সবচেয়ে বেশি কোন কোয়েশ্চেনটা পাইছি জানো? সবচেয়ে বেশি কোয়েশ্চেনটা পাইছি এটাই, যে ভাই আমি এতবার পড়ে যাই, পরীক্ষার হলে ভুল করি। তোমরা ফেস করছো কিনা আমি জানি না, এই প্রবলেমটা ফেস করবা। আমাকে এই কোয়েশ্চেনটা করার আগে আমি তোমাকে সলিউশনটা বলে দিচ্ছি, যাতে করে তোমরা শুরু থেকে ভালো করতে পারো। এটাই একমাত্র কোয়েশ্চেন যেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে কি ভাই আমার এতবার পড়ার পরে ভুল করি, জানা জিনিস ভুল করি। তাহলে অনেকগুলো কারণ আছে, আমরা ধীরে ধীরে এগুলা গল্প করতে করতে শিখবো। আমি একটা কারণ যদি এখন বলি, পড়াশোনার টেকনিক কি জানো? পড়াশোনার টেকনিক হচ্ছে
আচ্ছা, তার আগে একটা কথা, বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ক্যামেরা যদি ধরে থাকে খাইতে পারা যায়, খাওয়া যায়। বিয়ের পর আবার দেখবা যে বিয়ের পরে ক্যামেরা ভিডিওটা অন করে বলবে এটা কয় কয় লোকমা খাইছে, কয়টা মাংস নিছে, এগুলো নিয়ে ওরা সমালোচনা করা শুরু করে। তাহলে ক্যামেরা ধরে থাকলে খাইতে পারি না না আমরা? আমি 4 বছর ধরে তো মেডিকেলে যে টিউশনে যাই, ইয়াতে করে অটোতে করে যাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে অটো যারা ড্রাইভিং স্কুলে পড়ে, কেউ ড্রাইভিং শিখছো তোমরা, দেখবো ড্রাইভিং শিখতে কিন্তু 1 মাস 2 মাসের ভিতরে শেখা হয়ে যায়। 1 2 মাসের ভিতরে শেখা হয়ে যায়, 1 2 ঘন্টা করে টাইম দিলে। তো আমি চিন্তা, আমরা 4 বছর ধরে যে অটোতে, তাহলে অটোতে মুখস্থ হয়ে যাওয়ার কথা আমার, যদি একটু মনোযোগ দিতাম আর কি, ফোকাস যদি একটু করতে পারতাম, অটো কেমনে চলে আমার মুখস্থ। একদিন সিদ্ধান্ত নিলাম যে আজকে সারাদিন তাকাই থাকবো বেটার দিকে। তো ওকে তাকাইছিলাম, যেতে চালায় আমি ওকে তাকাই আছি। এখন মানুষের দিকে তুমি এভাবে তাকাইলেও দেখবা তুমি বিব্রত হয়ে যাবে। হচ্ছে একটা টিচার ছিল আমাদের, ও খুব ঘাওড়া টাইপের। তো পরীক্ষার সময় ওই যে ডিস্টার্ব করে কতগুলো টিচার থাকে বক 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 করে, তো আমি ওই দলে বেশি কথা বলি। তো ওরা নামও বলতেছে এখন। আচ্ছা দেখ, কথা বলে এখন টিচারকে বিব্রত করার একটা টেকনিক শিখাই দিব, কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে টিচার, মেয়েরা একটু কানে আঙ্গুল দিতে পারো, ছেলেদেরকে বলতেছে, ছেলে তোমাদেরকে না। টিচার হচ্ছে চেনের দিকে তাকায় থাকবা, অথবা পায়ের জুতার দিকে তাকাবে। এখন উনি ভাববে মনে কোনো একটা গর্ব আছে মনে হয় আমার, তুমি তাকাবার একটু মানে হাসবা। উনি দেখবো 2 3 বার ঘুরে আস্তে করে বের হয়ে যাবে। উনি হচ্ছে চলে যাবে এখান থেকে, কারণ উনি নিজে মিলাইতে পারবে না, সব তো ঠিক করে আসছি, তারপর কোনো একটা ঝামেলা আছে মনে হয়। এখন এটা হচ্ছে টেকনিক, বুঝছো? মানুষকে বিব্রত করার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে চোখ। তুমি চোখ দিয়ে যে কোনো মানুষকে গিলে খাইতে পারো, ওই জন্য বলো না চোখ দিয়ে গিলে খাই, এটা আসলেই ঠিক। তুমি চোখ দিয়ে চাইলে যে কোনো মানুষকে তুমি চাইলে কাবু করে ফেলতে পারবে, যত কঠিন মানুষ হোক, জাস্ট তাকায় থাকবা। এখন এই মানুষের দিকে আমি তাকায় আছি, কেমনে চালায়, কোথায় ঘুরায়, কোথায় চাপ দেয়, এগুলো দেখতেছি। উনি কিছুক্ষণ পর গাড়ি থামানোর বলছে কোনো সমস্যা ভাই, আপনি চালান, আমি আপনার গাড়ি চালানো শিখতেছি। তো এটাই পড়াশোনার শিখার একটা টেকনিক হচ্ছে তুমি তাকাই থাকবা, যত চেষ্টা চোখে তাকাইতে পারো তত তাড়াতাড়ি শিখবা। কারণ একটা পড়ার দিকে তুমি তাকাই থাকলে একটা সময় দেখবে পড়াটা তোমার সাথে কথা বলতেছে। সত্যি একটা সময় তুমি পড়াটা তোমার সাথে কথা বলতেছে, কারণ হচ্ছে ভাই আর তাকাইস না ভাই, তোর নজরে টিকতে পারতেছে না। বিশ্বাস করো না, একটা এক্সাম্পল দিব, এখন ইনস্ট্যান্ট তোমাদের এখন শিখবা। একটা এক্সাম্পল দিই, না দিতা আচ্ছা না দিই তাহলে একটা এক্সাম্পল যদি তোমরা চাও, আমি এখন ইনস্ট্যান্ট তোমাকে দেখাইতে পারবো, জাস্ট তাকাই থেকে চোখের কি পাওয়ার দেখাইতে পারবো, দেখাবো। তাইলে তোমরা কেমিস্ট্রি বইয়ের 91 বা 92 পেজের দিকে একটাই আছে, ছক আছে ছোট, ওই যে গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট গুলো, যে কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট, দেখছিলে এটা? বই খুলো তো, যার কাছে আছে বই খুলো, যে আজকে দেখছো যারা বই আছে ওরাই হচ্ছে কোটিপতি। ওই যে গ্রিন হাউস গ্যাস গুলোর ইফেক্টের একটা ছক আছে, কোনটার কত পার্সেন্ট, ওইটা এটা না, এটা না, এটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না, 3টা কলামওয়ালা, হ্যাঁ ওইটাই এক্স্যাক্টলি। বইটা একটু আমাকে দাও তো। এই তোমরা এটা কত নম্বর বই? 93 নম্বর পেজে, 93 নম্বর পেজ। আচ্ছা সারণী 1.8, সারণী 1.8। আর কিছু বলতে হবে? এর আগে 2টা ছবি ছিল, পাইছো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পাইছো না? দেখো এই ছবিটা এখান থেকে প্রতি বছর তুমি এই আজকে থেকে যতগুলো পরীক্ষা দিবা এডমিশন আগ পর্যন্ত, এইচএসসি থেকে শুরু করে কলেজ কোচিং যা আছে, প্রায় 20 25 বার এই জাস্ট একটা বক্স থেকে কোশ্চেন পাবা, 20 25টা কোশ্চেন পাবা একটা বক্স থেকে। কতটা ইম্পর্টেন্ট বুঝো? তুমি যদি এভাবে পড়ো কার্বন ডাইঅক্সাইড 50%, কার্বন ডাইঅক্সাইড 50%, কার্বন ডাইঅক্সাইড 50%, কার্বন ডাইঅক্সাইড 50%, এভাবে পড়লে ওই যে ফেরিওয়ালা হওয়া স্যার কোনো কিছু করতাম, ক্যানভাসার ক্যানভাসার কিভাবে করে জাস্ট পিকুলার সাউন্ডে কথা বলে, তোমার কাছে এই জিনিসটা মুখস্থ হবে না, কারণ এই টেকনিকগুলো এখানে কাজ করে না। এখন পড়তে হবে কিভাবে, দেখো তুমি এটার দিকে তাকাই থাকো। আমি কি করছিলাম জানো, আমি তাকাইছিলাম, একসময় আমার কাছে চোখে পড়ছে, তোমাদের চোখে পড়বে একটু দেখাই দিলে, দেখো CH4 আছে না, হ্যাঁ ওইটার দিকে আমি তাকিয়ে থাকতে থাকতে আমার কাছে একসময় যে বলতেছে, ও নিজে কথা বলতে কি 4টা ব্যবহার করে 9 হয়ে গেছে আমার কাছে, 19%। ঠিক আছে, 4টা একটু টান দিয়ে দিলে 9 হয়ে যায়, 19%। এইটা শিখাই দিলাম এখন তোমাদেরকে। তাহলে দেখো তো CFC কত পার্সেন্ট? আচ্ছা বলো তো CFC 16% মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় একবারে? সিটাকে একটু 6 বানিয়ে দেওয়া যায় না? এবার বল, এটা CFC 16, CFC 16, CFC 16, এটা বলার চাইতে CFC সিটা একটু 6 বানিয়ে দেয়, কোনটা ইজিলি মনে থাকবে? তোমাকে আমি গ্যারান্টি দিব আজকের পর থেকে নিজের নাম ভুলা মানে পাগল হওয়ার আগ পর্যন্ত এটা মনে থাকবে, একদম গ্যারান্টি, এটা আশীর্বাদ করে দিলাম আমি, সবারই মনে থাকবে এটা, CFC 16%। তাহলে বল কোনটা ভালো ছিল, সময় নষ্ট করে এগুলো ভালো, নাকি হচ্ছে জাস্ট একবার পড়বা কিন্তু পড়াটা ইফেক্টিভ হইতে হবে?
এটাকে বলে ফোকাসিং। কিভাবে ফোকাস করতে, কত শেষরা চোখে তুমি তাকাইতে পারো, এটাই শিখবা। তাহলে তো ওজন যে লিখছে ও 3 দিছে না, ও 3 কত পার্সেন্ট, এটা কেমনে মনে রাখবা? হ্যাঁ, 3 কে 8 করে দিবা, সবকিছু করে দিলে করতে পারো। তো এইটা দেখো, এই যে আগের ব্যাচে স্টুডেন্টকেও সেম কথা বলছেন যে ও এখন ওজনটা বলো, আমাদের কথাগুলো আসলে সেমই হয়। তো একবার এমন হয়েছিল যে আজ থেকে প্রায় 3 বছর আগে একটা মেয়ে, তখন হচ্ছে এই যে একাডেমিকে ব্যাচে একটা ক্লাস নিয়েছিলাম কেমিস্ট্রি, যে শিক্ষা পরীক্ষা সিক্ত পরীক্ষা দুইটাই পড়াছিলাম, শুধু এই দুইটা পড়াইতে পড়াইতে 2 ঘন্টা। একটা মেয়ে একদিনে প্রায় 3 বার ক্লাস করছে। তো সাক্ষাৎ বাবু কি তোমাকে না আমি আগে দেখছি, বলছে জি ভাই। তো তুমি এক ক্লাসে করতেছো কেন? তো বলছে ভাই ক্লাস করতে ভালো লাগতেছে ওই জন্য। সেম কথা, জাস্ট আমাদের কথা প্রতিটা ইয়াতে গল্পগুলো আলাদা হয়ে যায়। এর আগের ব্যাচে যা গল্প বলছে বলে, কিন্তু তাই হচ্ছে না, গল্পগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, যে কথাটা বলতেছি ও 3 পর, ওই যে ওজনের ক্ষেত্রে যখন বলছিলাম, একজন বলে ভাই এটা তো মনে হয় ইজি, কি হবে? পারমাণবিক সংখ্যা ওজন অক্সিজেনের 8, তাহলে 8%। বলছে ভালো। আরেকজন বলে কি ভাই এভাবে দেখো, ও 3 না, সরি, আচ্ছা দেখ এখানে দেখাই, ও 3 না, তাহলে ও আছে কয়টা? 3টা। ও কয়টা? 3টা। ও বলছে ভাই একটা ও বসাই দিলাম, কয়টা বসাইলাম? 8 হয়েছে না? ও বলছে ভাই ও আর কয়টা বাকি আছে? একটা। বলছে ওই যে দেখো এরপর লেখা আছে কত গুণ বলতেছে, দেখো তো পাশে লিখছো কত গুণ, 10 গুণ। ওই যে 8টা ও এখানে বসাই দিলাম, তাহলে কয়টা ও হলো? 3টা ওর ইউটিলাইজেশন, ও একসাথে দুইটা জিনিস শিখে ফেললো। ঠিক আছে, তুমি ফোকাস করবা, টেকনিকটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। বুঝাইতে পারছি? টেকনিকের জন্য টেকনিক লাগে না, টেকনিক শিখতে কোনো কিছু করা লাগে না, তুমি জাস্ট ফোকাস করবা। এটা হচ্ছে পড়াশোনার একটা টেকনিক, বুঝছো? এটা প্রমাণ পাইছো, চাক্ষুষ প্রমাণ দিলাম তো, বিশ্বাস হয়েছে? এবার পরে আসি তাহলে, আর কোনো ভেজাল নাই, তোমাদেরকে রেডি করলাম একটা জিনিসের জন্য। এবার আসো বায়ুমণ্ডলের। আচ্ছা আরেকটা কথা বলি, তো আরেকটা গল্প, এটা লাস্ট। সেটা হচ্ছে আমি তো আবার ম্যাথে লেখাপড়া করছি, বুঝছো? ম্যাথে থেকে লেখাপড়া করছি আর কি, ম্যাথ মানে কোনো কলেজের নাম না আবার। তো ম্যাথে থেকে পড়াশোনা করছিলাম এইচএসসি তে। তো আমার আব্বু করতো কি, আমাকে প্রতি সপ্তাহে চেক দিতে আসতো পড়তেছি কিনা, লেখাপড়া করি কিনা, নাকি পাঙ্কুবাজি করি। তো একদিন আসছে আব্বুর জন্য, আমি রান্না বান্না করতে গেছি, আব্বু হচ্ছে আমার রুমে বইটা খুলছে, খোলার পরে পাইছে একটা লাইন এভাবে, পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। কত? এবার আমি রুমে ঢুকছি, আব্বু বলে পৃথিবীর গড় তাপমাত্রা কত। আমি চিন্তা করি এত বড় পৃথিবী, কোন শালায় যে মাপছে তাপমাত্রাটা এখন। তা বলছি এটা হইলো তো 1000-2000 কম হবে না, পৃথিবী এত বিশাল, 1000-2000 বলা উচিত। তা আব্বুকে বলছে আব্বু 10,000 কেলভিন। আপু তুই এলা আমার কিছু না, মানে কাছাকাছি বলে না, যে 15 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা, বুঝছো? বাট আমি এটা তখন খেয়ালই করি না, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। ওই অবস্থা আমার ওই টাইমে। আসো তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলের বিস্তৃতি কত? 500 কিলোমিটার। সর্বোচ্চ তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন হচ্ছে 180 কেলভিন। তো বায়ুমণ্ডলকে গ্যাসের সংযুক্তির ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার হচ্ছে 85 কিলোমিটার পর্যন্ত প্রথম, এবং এটাকে বলে পৃথিবীর গ্রিন হাউস। আর এটা হেটেরোস্ফিয়ার, তাপমাত্রার ক্রমানুসারে ভাগ করা হয়। এটা একটু পরে পড়তেছি, তার আগে তোমাদের ফোকাসিং ক্ষমতাটা আমি একটু চেক করি এখন, কিভাবে পড়তে হবে শিখাইছি চেষ্টার মতো। তাহলে এবার এইটা একটু দেখো তো বাবারা, এই যে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারে কোন কোন গ্যাস থাকে, এমন ভাবে থাকাবা যেন এক টাকাতে মধ্যেই কাজ হয়ে যায়। তোমাকে দম বন্ধ করে রাখতে বলি না তো, কেউ তো নিঃশ্বাসই ফেলতেছে না। দেখো এটা হচ্ছে যে যখন আমি বলি একবার তাকাইতে, ওরা এমন তাকায়, মানে চোখের পলকে ফেলে না। এই তাকানোটা ইম্পর্টেন্ট। তোমরা তাকাইছো তো? এবার দেখো, একজনও ভুল করবে না কিন্তু, তাকানোটাই এইটা ইম্পর্টেন্ট, বুঝছো? তাইলে বুঝলাম কি তাকানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াশোনার মধ্যে। আবার আসি পড়ায় আসি। এই যে এখানে দেখো তাপমাত্রার ক্রমানুসারে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে আবার 3টা ভাগ করছে একদম, সবার নিচেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, এর উপর হচ্ছে এক্সোস্ফিয়ার, তার উপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? তার প্রথমে কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত, এটা 50 কিলোমিটার, এটা 85 কিলোমিটার, এটা হচ্ছে 85 থেকে 500 গেল। প্রাকৃতিক দুর্যোগ হয় ট্রপোস্ফিয়ারে, ক্ষুব্ধ অঞ্চল বলা হয়, বিমান চলাচল করে। এখানে একটু মনোযোগ দাও, আবারও ফোকাস। বিমান চলাচল বললে ট্রপোস্ফিয়ার, জেট বিমান চলাচল বললে স্ট্র্যাটোস্ফিয়ার।
তোমরা খাতায় লিখে রাখো বা এই জায়গায়, এটা তো তোমার কাছে বক্স, এটা তো না, এটা আমার কাছে আছে। তোমরা এই জায়গায় একটু লিখে রাখো। বাসার একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তরঙ্গ অধ্যায়ে তীব্রতা লেভেল একটা টপিক আছে না, দেখছিলেন কোনোদিন? তীব্রতা লেভেল, যে ফিস ফিস করে কথা বললে তীব্রতা লেভেল কত, শ্রেণীকক্ষে তীব্রতা লেভেল কত, ওই জায়গায় দেখবেন জেড বিমানের তীব্রতা লেভেল। তাহলে এটা একটু পড়বা, জেড বিমানের তীব্রতা লেভেল। এটা হচ্ছে এইচডব্লিউ, তোমাদের বাড়ির কাজ, কোরিলেট করে পড়ানোটা শিখাচ্ছে। তাহলে আমার আজকে পড়ানোটা বেসিক্যালি শুধু একটু পড়ার মধ্যে সীমাবদ্ধ না, আমি অনেক কিছু শিখাচ্ছি, কিভাবে কোরিলেট করতে হয়, কোনটার সাথে কোনটা, কোন টপিকটা পড়তে হবে, এটাও শিখালাম। আসো দেখো, এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর আছে না, ঠিক ওজোন স্তর ট্রপোস্ফিয়ারও থাকে। ট্রপোস্ফিয়ারের ওজোন স্তর হচ্ছে আইআর রশ্মি শোষণ করে, কি শোষণ করে? আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরটা হচ্ছে ভালো, আর এটা হচ্ছে খারাপ, বুঝছো? গেল। শীতলতম বলা হয় কোনটাকে? মেসোস্ফিয়ার। দেখো মেসোস্ফিয়ার শীতলতম তাপমাত্রা কত? 180 কেলভিন। সংখ্যাটা সুন্দর না? জাস্ট 180, সরলরেখার এদিক আর ওই দিক, বুঝছো ব্যাপারটা? কারণ সরলরেখা থেকে পার ইয়া হলে কত, রাইট অ্যাঙ্গেল হলে 90 ডিগ্রি, আরো 90 ডিগ্রি হলে 180। সুন্দর সংখ্যাটা। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে দেখো আয়োনোস্ফিয়ার, মানে একদম নিচে যেটা আছে থার্মোস্ফিয়ারের লেয়ার, ওটা হচ্ছে ক্যানেলি হার্বিসাইড নামের একটা স্তর আছে। নাম কি? ক্যানেলি হার্বিসাইড। ক্যানেলি হার্বিসাইড স্তরে বেতার তরঙ্গটা যায়, বাধা পায়, আবার ফিরে আসে। বুঝাইতে পারছি? তাহলে কোন স্তরে? আচ্ছা, এখানে কিছু এককের কনভার্সন আছে, এগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? পরের টপিক, তাহলে বায়ুমণ্ডল নিয়ে পড়া হয়ে গেছে। একটা ছোট টপিক বাকি আছে, হচ্ছে ঘূর্ণিঝড় এবং সাইক্লোন। এর সব পড়া হয়ে যাবে। কত পেজ? উল্টাইতে উল্টাইতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু ওই যে একটা ছক পড়লে হয়ে যাবে, একটা পেজ পড়লে হয়ে যাবে। এবার আসো পড়াশোনার দ্বিতীয় টেকনিক, ঘূর্ণিঝড় এবং সাইক্লোন। শুনেন, তো আমি একদম আমার ফার্স্ট ব্যাচে এটা পড়াচ্ছিলাম, তো ওই দিন দেখে বলতেছি এখানে একটা শব্দ, এখানে একটা কথা লিখছে, গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্ন চাপে ঘূর্ণিঝড়টা হয়, বা ঘূর্ণিঝড় হইলে তাপমাত্রা উচ্চ হয়ে যায়, চাপ নিম্ন হয়ে যায়। এটা নিয়ে কিন্তু এই দুইটা কথাকে নিয়ে অনেকগুলো এমসিকিউ বানাইতে পারবো। চারটা অপশন বানানো সহজ। উচ্চ তাপমাত্রা বলছে না, উচ্চ তাপ বলছে, নিম্ন চাপ বলতে পারি, নিম্ন তাপমাত্রা বলতে পারি, তাই না? অনেকগুলো অপশন বানাইতে পারি না, পাজলড হয়ে যাবে তোমরা। তো ওকে বলছি যে জিনিসটা ফোকাস করো। ও কিছুক্ষণ ফোকাস করার পরে একটা একটা স্টুডেন্ট বলে ওটা তো একদম ইজি। আমি বললাম কি ইজি কিভাবে? বলছে উতা নিচা। উতা নিচা মানে কি? আবার উ মানে উচ্চ, তা মানে তাপমাত্রা, নি মানে হচ্ছে নিম্ন, চা মানে হচ্ছে চাপ, উতা নিচা। ভালো লাগছে, রিসিভ করে নিছি। তোমাদেরকেও বলি উতা নিচাটা, বুঝছো? এই উতা নিচার কথা অনেকবার পাবা। কি বললাম? উতা নিচা, উতা নিচা। আরেকটা ইনফরমেশন দেখো, সাইক্লোন সৃষ্টি হতে তাপমাত্রা কত হতে হয়? 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের উপরে হওয়া লাগে। এরপর সাইক্লোনের গতিবেগ কত? 63 কিলোমিটার বা 40 মাইল। আচ্ছা আমাকে বলতো, মাইল বড় না কিলোমিটার বড়? মাইল বড়, বুঝছো? তাইলে মাইলের পাশের সংখ্যাটা ছোট, এটা কনফিউজ হয়ে যাবা, 40 মাইল নাকি 63 মাইল। আমি ফোকাস কোন জায়গায় করতে হবে এটা দেখাই দিচ্ছি। তোমরা ওই জায়গাগুলো মাথায় রেখে বাসায় যখন পড়বা আজকে, ওই জায়গাগুলো একটু মনোযোগ দিবে। আমার এই জায়গায় একটু পড়তে বলছো উনি, বেচারা তো এমনি এমনি বলতেছে না, কোনো একটা কাজ আছে, তাহলে এই জায়গায় আমার ভুল হইতে পারে। আমার এমসিকিউতে এভাবে বানাতে 63 কিলোমিটার, 63 মাইল, 63 মিটার এভাবে করে বানাইতে পারে। এখন কথা হচ্ছে 1 কিলোমিটার এবং 1 মাইল। 1 মাইল মানে কত কিলোমিটার? 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটার। এখন তোমরা বলো 1 মাইল এবং 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? 0.61 কিলোমিটারের পার্থক্য। জিনিসটা বুঝছি? ওকে, পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে কি, স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, পদার্থের অবস্থা কয় অবস্থা আছে পদার্থের? 3 অবস্থা হতে পারে, 4 অবস্থা হতে পারে। আমরা আসলে বিজ্ঞানী হতে আসছি নাই, আমরা মেডিকেলে কোনোভাবে চান্স পেতে পারলে হইলো। আমরা 3 অবস্থাটাই পড়ি, বুঝছো? 5 অবস্থা হতে পারে, তো আমরা 3 অবস্থাটাই পড়ি। কি কি সেগুলা? কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, এই যে ডিফারেন্সটা কিভাবে করে? ভালো বলছে, আন্তঃআণবিক দূরত্বের উপর ডিফারেন্স করে, তাই না? আন্তঃআণবিক দূরত্ব কোনটার বেশি? কঠিনের বেশি। দেখো, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কোনটার বেশি? কঠিনের বেশি। লেখা বোঝা যায় লাস্টে? ইন্টারমলিকুলার এনার্জি, আন্তঃআণবিক আকর্ষণ বল কোনটার বেশি? শক্তি কোনটার বেশি? সলিডের বেশি, তারপর হচ্ছে লিকুইডের, তারপর গ্যাসের। কিন্তু থার্মাল এনার্জি, ছোটাছুটি করার ক্ষমতা, থার্মাল এনার্জি কি ছোটাছুটি করার ক্ষমতা কোনটার বেশি?
তাহলে এবার বলতো গ্যাসের ডেফিনিশনটা কেমন হওয়া উচিত? যার যে এমন একটা পদার্থ যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি, বিকর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণ বল কম, বিকর্ষণ বল বেশি। গেল। আচ্ছা, এখন এই যে গ্যাস পড়ার সময় চারটা প্যারামিটারের কথা আসে, কি কি সেগুলা? পদার্থের পরিমাণকে কি দিয়ে প্রকাশ করে? মোল দিয়ে প্রকাশ করে। এখন আমাকে শিখতে হবে মোলকে কিভাবে কিভাবে বের করা যায়। ডব্লিউ বাই এম দিয়ে বের করা যায়, তোমরা এগুলো জানো? ভি বাই 22.4 এগুলো বের করা যায় না? আমরা জানি না এগুলো। আর একটা এন বাই এন একটা আছে না, অণু বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, জানো তোমরা এগুলা? তাহলে পদার্থের পরিমাণ আমরা জানি। আর কি কি আছে? পি, পি মানে চাপ, চাপের এসআই একক কি, চাপের এককগুলো কনভার্সন আমরা শিখবো। তো ভি মানে কি? আয়তন, আয়তনের এসআই একক কি, আয়তনের কনভার্সন শিখবো, এগুলো শিখা লাগবে। তো 3 নম্বর হচ্ছে কি? তাপমাত্রা, তাপমাত্রা একক কি শিখতে হবে, এককগুলো কিভাবে কনভার্সন আমরা শিখবো। ঠিক আছে, বুঝছো কি পড়তে হবে এখান থেকে? চারটা প্যারামিটার চেঞ্জ করা যায় গ্যাসের ক্ষেত্রে। আমার এখানে লিখে দিছি, তোমরা পড়ে নিবা, কষ্ট কমাই দিলাম আর কি। আরেকটা প্যারামিটারের কথা বলি, সেটা হচ্ছে ঘনত্ব। একটু পর আমরা সেটা নিয়ে পড়াশোনা করবো। ঘনত্ব তোমরা জানো না? ঘনত্ব কিভাবে কি? ভর বাই আয়তন, এম বাই ভি। এতটুকু জানলেই হবে, বেশি জানলে সমস্যা আবার। এই যে একক কনভার্সন, আর কিছুই নেই। এবার বলো পরম তাপমাত্রা কাকে বলে? 0 কেলভিনে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে না? ওকে। আচ্ছা, পরম তাপমাত্রায় আয়তন কত? আচ্ছা, পরম তাপমাত্রায় গতিশক্তি কত? সবই 0, এটাই সুন্দর। ওই যে পোলাপাইন, আচ্ছা এমসিকিউ তো ভুল করার আর একটা এমন বলে শুনছি না কখনো, তোমাদের নিজেদেরই হয় এটা, যে ভাই আমি এটা জানা জানি ভুল করে আসি। এর কারণ কি জানো? কারণ আমাদের আসলে আমাদের লাইফে, ডেইলি লাইফে আমাদের অনেক কাজ করি আমরা। যেমন আমাদের কাজের মধ্যে একটা হচ্ছে আমরা ঘুমাতে হয়, আমাদের খাওয়া দাওয়া নিয়ে, রুচি নিয়ে আমাদের কোয়েশ্চেন করতে হয়, আমাদের হচ্ছে যে পড়াশোনা করবো এটা নিয়ে টেনশন করতে হয়, পড়াশোনা করি বা না করি, আমাদের হচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাওয়া লাগে, অনেক টেনশন, আমাদের অনেক কাজ। তো এত কাজের মধ্যে মাঝখানে আবার 1 ঘন্টা সময় দিতে হয় পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা যখন দিতে যায় তখন তার ব্রেন কাজ করতে চায় না, কারণ সারাদিন কাজের মধ্যে থাকবো নাকি ভাই, ঘুমায় কত কষ্ট করে। ওই টাইমে আর ব্রেন চাই, ব্রেন ভাবে এই প্রশ্ন, একটা প্রশ্ন মানে আমার কম করে হলো পাইকারি রেটে ধরলো প্রায় 5 মিনিট লাগে, পাইকারি ধরতেছি যে পাইকারি মানে হচ্ছে, কারণ অনেকগুলো কোয়েশ্চেন মানে অনেক সময় লাগে, যে এটা অন্য রাইটারের বই থেকে যদি তুমি ভাই আমি এটা পড়ছি, বা এখানে 4টা অপশনের মধ্যে একটা তো উত্তর, বাকি 3টাও যদি কোনোভাবে উত্তর হয়ে যায়, চ্যাট জিপিটি মেরে যদি বলে যে ভাই বাকি 3টারও তো লজিক আছে, আমার সবকিছু ভেবে একটা কোয়েশ্চেন বানাতে হয়, তারপর ধরে নিলাম 5টা মিনিট। তাহলে আমি এত সিনিয়র হওয়ার পরে 5 মিনিট তোমার জন্য আমি বানাই প্রশ্নটা, তোমার কি উচিত না প্রশ্নটা একটু ভালো করে পড়া? তোমার তো টাইম নেই ভাই, সারাদিন কাজ করবা নাকি? যা পড়ছো, যেটা ফার্স্টে চোখে পড়ছো এটাই আগে দিয়ে চলে আসছি, বাসায় এসে গবেষণা করি, ইস এটা তো উত্তর, এটা আমি জানতাম। তো গবেষণাটা কি বাসায় এসে করার জন্য দিছে? প্রশ্নটা তো বাসায় কি, এটা হোমওয়ার্ক দিয়ে রাখছে নাকি? প্রশ্নটা তো পরীক্ষার হলে দিছে, তাই না? তার মানে কি পরীক্ষার হলেই ভাবতে হবে? তাহলে আমাদের ব্রেনটাকে শান্ত করতে হবে, ভাই তোর কাজ হচ্ছে পরীক্ষার প্রশ্নটা দেখা, প্রশ্নটা পড়া। মানুষটা এত, মানে মানুষটা যত মানে সিম্পল ভাবতেছি, দেখে বাইটটা বুটটা মনে হচ্ছে নেই আমাদের থেকে 2-3 বছরের বড়, কিন্তু না, এই মাসটা এত সহজ না। এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা ঝামেলা আছে কোয়েশ্চেন, এত সহজ কোয়েশ্চেন উনি দেওয়ার কথা না। এটা ভেবে কোয়েশ্চেন একবার 2-3 বার পড়বা, টাইম যাক প্রশ্ন পড়াতে। এটা শিখবা যে আমার প্রশ্ন আন্দাজে দাগানোটা বন্ধ করতে হবে। একটা স্টুডেন্ট এমনি করে বলছিল, বলছে ভাই 80 পাই, আমি তো ভাই তুমি তো অসাধারণ 80 পাও মানে। তো আমি বলছি আচ্ছা তুমি নেগেটিভ কয়টা খাও? বলছে ভাই 20টা নেগেটিভ খাই ফেলি, ও 100টা লাগাই দেয়, এরকম 15-20টা নেগেটিভ খাই, বাকি 4-5 কেটে 80 টিকে। ওগুলো সমস্যা, ওগুলো রিস্ক, ওগুলো চান্স হবে না, এটা একদম শিওর। বুঝছো, 100টা লাগাই দেওয়ার পর এখানে 15টা ভুল গিয়ে 5 নাম্বার এমনি কেটে অমনি কেটে, এগুলো 80 পাই, এগুলোর দরকার নেই, আন্দাজি মেরে লাভ নেই। বুঝছো, যা জানবা তাই দাগাবা। এই যে আন্দাজি দাগানোর অভ্যাসটা কমানোর জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে, বুঝছো ব্যাপারটা? এখন থেকে প্র্যাকটিস আনতে হবে। ওই জন্য একটু সময় নিয়ে পড়বা, মানুষটা তেরা এটা ভেবে প্রশ্ন পড়বা। আমি প্রশ্ন বানাই না বানাই, যেই বানাক প্রশ্ন একটু টাইম দেয়, যে এইতে তো এত সহজে প্রশ্ন বানানোর কথা না, এখানে টাইম দিতে মানে এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। এখন ভাই প্রশ্ন মনে হয় ভুল আছে, আমাদের সর্বোচ্চ হচ্ছে আমি তো, আমার জানাতে কোনো ভুল নাই, প্রশ্ন ভুল থাকতে পারে। আচ্ছা গেল। এখন এখানে কথাটা কেন বললাম দেখো, এখানে বলা আছে কত, -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি পরম তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইয়া কত, আয়তন কত? এখন তোমার ওইখানে লিখছে, মায়ের ধরে লিখছে হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত। মাইনাসটা খেয়াল করো নাই তুমি, মাইনাসটা বলে নাই ওরা, বাট তুমি ধরে নিচ্ছ মাইনাস আছে, দাগাই দিয়ে আসলো 0, অথচ উত্তর হবে কি দ্বিগুণ, 2v0। জিনিসটা বুঝাইতে পারছি? এটাই ফোকাস করার দরকার। এই জন্য আরেকটা কথা বলি, আমার স্টুডেন্টগুলা, আমি যাদেরকে পড়াচ্ছি, আমি এটা চাই, মেডিকেল আসলে যারা মেডিকেলে কোচিং করে ওদের একটা সমস্যা কি জানো, ওদের হচ্ছে মেডিকেলে না হলে কোথাও হয় না। তোমার পড়াটা এমন ভাবে পড়বা যেন মেডিকেলে তো হবে ইনশাল্লাহ,
রিজিকে থাকুক, না থাকলে অন্য ব্যাপার। এরপরে যতগুলো জায়গা পরীক্ষা সব জায়গায় যেন চান্স হয়। আমার ছোট ভাইকে বলছি না, ছোট ভাইকে আমি ট্রাই করছি, ওর আল্লাহর মতো হয়েছে। এটার কারণটা কি, আমি যখন পড়ছিলাম আমি কিন্তু ইন্ডিয়ান ক্লাসগুলাই করতাম বেশি বেশি। তো এটা একটা বেনিফিটেড হয়েছে কিভাবে, তুমি যখন একটা পড়াকে লজিক সহ যুক্তি সহ যখন পড়ার ট্রাই করবা, দেখবে যে পড়াগুলো তোমার ব্রেন থেকে বের হচ্ছে না। কারণ তুমি তোমার নাম, তোমার যে ফাদার মাদার এদের নাম ভুলে যাচ্ছ না, তোমার এলাকার নাম ভুলে যাচ্ছ না কেন, রিপিট হয়। যেগুলো লজিক তুমি বুঝছো, তোমার এখানে জন্ম হয়েছে, তোমার লজিক্যালি জিনিসটা মেনে নিচ্ছে তোমার ব্রেন। তোমার ব্রেন যখন একটা পড়াকে লজিক্যালি মেনে নেবে, ওই জিনিসটা কোনোদিন বের হবে না ব্রেন থেকে। লজিক গুলো বুঝতে হবে, একটা পড়াকে ডিটেল পড়তে হবে। যেমন আমি তোমাকে দেখাই, আমি শুধু এটা একটু ডেমো দিছি। বয়েলের সূত্র, গ্যাসের সূত্রগুলো এখন পড়া শুরু করবো। বয়েলের সূত্র হচ্ছে প্রথমে আছে। বয়েলের সূত্র বলতেছে কি, স্থির তাপমাত্রা ও পদার্থের পরিমাণটা নির্দিষ্ট হতে হবে। তাহলে দুইটা যে নির্দিষ্ট কি কি, পদার্থের পরিমাণ মোল। তখন হবে কি, চাপ ইজ প্রপোর্শনাল টু আয়তনের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু আয়তনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন তুমি এখান থেকে কয়েকটা ইয়া করতে পারবা, গ্রাফ করতে পারবা। পি বনাম ভি এর গ্রাফ কেমন, পি বনাম 1/v এর গ্রাফ কেমন, পিভি বনাম ভি অথবা পিভি বনাম পি এর গ্রাফ কেমন, লগ পি লগ ভি এর গ্রাফ কেমন। এই যে অনেকগুলো গ্রাফ দিয়েছে না, সাথে এতটুকু তো শেষ না। এখানে আমি একটু কাজ করলে পিভি ইজ ইকুয়াল টু কে লেখা যাবে না, পিভি ইকুয়াল টু কে লেখা যাবে না, অথবা পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু লেখা যাবে না, এটা লেখা যাবে। এটা বুঝছো গেল। আবার দেখো এটা লিখতে পারবে, এটা তাহলে অনুসিদ্ধান্ত একটা গেল। 2 নাম্বার, পি ইজ প্রপোর্শনাল টু 1/v, তাহলে প্রপোর্শন সমানুপাতিক কাটার জন্য সমান দিয়ে একটা কে দিতে হয়, তাই না, ধ্রুবকান্ত হয়, তাহলে ধ্রুবক আনলাম। এখন আমি যদি ঘনত্বের সূত্র এদিকে শিখছিলাম m/v, এটা আমরা আগে থেকেই জানি, তাহলে ভি কে সাবজেক্ট নিলে কি হবে, m/d। এখন আমি যদি এখানে ভি এর জায়গায় যদি m/d বসাই, তাহলে d টা উপরে চলে যাওয়ার কথা না। এখান থেকে বুঝতেছি পি ইজ প্রপোর্শনাল টু d। এতটুকু বুঝছো সবাই? লাস্ট বেঞ্চ বুঝছেন আপনি? না বুঝলে আমাকে বলতে পারেন। পি ইজ প্রপোর্শনাল টু d, তাহলে ঘনত্বের সাথে সম্পর্ক কি, সমানুপাতিক। এখন পি বনাম ডি এর গ্রাফ, আবার পি বাই ডি বনাম পি অথবা পি বাই ডি বনাম ডি এর গ্রাফ কেমন কেমন হবে। প্রায় কয়টা গ্রাফ, 6টা গ্রাফ। একটা সূত্র থেকে 6টা গ্রাফ। গ্রাফগুলো শেখা খুবই ইজি, বাট তুমি শুধুমাত্র সূত্রটা আনার পর্যন্ত শেখা লাগবে, এরপর গ্রাফটা বোঝা লাগবে। তুমি যদি এগুলো সবগুলো পরে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রশ্ন আসে ওই যে প্রিলিতে। তো তোমার জায়গাটা আমি দেখালাম কিভাবে পড়তে হবে। এবার আমি মেডিকেলে কিরকম আসে দেখো, মেডিকেলেরটা দেখে। তার আগে এটা একটু ফোকাস করো। এসটিপি তে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত। এসিটিপি তে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত। এনটিপি তে তাপমাত্রা কত, চাপ কত, আয়তন কত। এমন ভাবে তাকাও যেন পরে একবারে মুখস্থ হয়ে যায়। পারবা? ওকে, দেখি প্রশ্ন এটা বলো, এসিটিপি তে গ্যাসের চাপ কত? 100 কিলো পেসেল। উত্তর আছে এখানে যদিও বা, বাট তোমাদেরকে দিলে পারবা। ফোকাস করতে হবে, এটা আমি এইগুলো প্র্যাকটিস করাচ্ছি, বুঝছো? বাসায় এখন থেকে পড়াশোনাটা এইভাবেই করবা, ফোকাস। গেল। এই যে দেখো মেডিকেলের কোচিং, এটা এনে একটা কথা বলি। আমার একদম ফার্স্ট ব্যাচ, আমি ওদেরকে একটু টাইম নিয়ে পড়াইতাম। তো এমন হয়েছে যে 5 ঘন্টা একটানা পড়েছি, বুঝছো? একটা সাবজেক্ট মানে আমি, কারণ ওই যে সময় দিতে পারি না, আমি তো বাইরে থেকে আসি। তো আমার জেলা তো এটা না, আমি তো ভুইঙ্গার দেশে থাকি। তো এখান থেকে আসি, আসলে ছুটি ছাড়াই একটু ক্লাস ক্লাস নিই, তোমাদের সাথে একটু আড্ডা আড্ডা দিই। তো এখন পোলাপাইন বলে যে ভাই আপনি ক্লাস নেন। তো তখন একবার এমন হয়েছিল যে 5 ঘন্টা ক্লাস নিচ্ছে, বুঝছো? সবার জন্য সিঙ্গারা আনছিলাম, যে 3 ঘন্টা পরে সিঙ্গারা খাওয়াবো। এখন একজন বলে কি, একটা মেয়ে বলে কি যে ভাইয়া, ও সাক্ষাৎ ব্যাকে ডেকে বলছে ভাই আমার সিঙ্গারাটা একটু চেঞ্জ করে দেন তো। তা আমি ভাবলাম যেটা হয়তো খাওয়াটা ওই টাইপের হবে। তো বলে কি, তো সাক্ষাৎ বলে কেন, কি সমস্যা? তো বলছো এটা ডিজাইনটা ভালো লাগতেছে না। বুঝছি মানে মেয়েরা কতটা পারফেকশন পছন্দ করে, এটা তখনই বুঝছিলাম। আচ্ছা যাক, যে গল্পটা বলতে চাচ্ছিলাম, তখন যে অনেক টাইম নিয়ে ওদেরকে অনেক সময় দিয়ে পড়াইতাম। ওই টাইমে হয়তো কি, আমি বলতাম যে আমি যা পড়াই তোমরা ভালো নোট করবা, যে ভালো নোট করো, তোমার নোটটা পরবর্তীতে ইউজ করবো। এই পেজটা হচ্ছে এমনই একটা স্টুডেন্টেরই নোট, তোকে ক্লাসে মাঝে আমি স্মরণ করলাম আর কি। এটা তোমরাও পাবা, বুঝছো? ভালো করে ভালো জায়গায় গেলে, ভালো পড়াশোনা করলে দেখবা যে তোমাদের নাম নেওয়া হচ্ছে কোথাও না কোথাও, কেউ না কেউ। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, যতটুকু জানা লাগবে। এবার এদের লেখকগুলো কেমন, আইসোথার্ম, হাইপারবোলা, আইসোবার, আইসোকোর, এই জিনিসগুলা
এখানে দেওয়া আছে, বুঝছো? ক্লিয়ার? এটা পড়ে নিবা, সবগুলোকে একসাথে করে রাখছি যাতে করে তোমাদের এই যে এতগুলো পেজ উল্টাইতে না হয়। আর এখন পড়বা, আবার এখনই শর্টকাটে চলে যাবে না, পরে ওই পেজটাকেই তোমার নিজের নোট করবা, নোটের মধ্যেই পেজটা রাখবো, ওটার সাথে আরো অ্যাড করতে থাকবা তোমরা যা যা ইনফরমেশন পাও, যাতে পড়াগুলো অর্গানাইজ হয়ে যায়। আমাকে এক সপ্তাহ আগে যদি বল ভাই আমি এখন কি পড়বো, পুরা বই উল্টাবো, এক সপ্তাহ আগে মেডিকেল এইরকম কোয়েশ্চেন যাতে না আসে, নিজের নোট নিজে করে রাখবা, বুঝছো? আমি একবার বলছিলাম একটা ভিডিওতে যে মানে আমার একটা নোট আছে যে তোমার ওই যে প্রায় 30 পেজের মধ্যে ফিজিক্স পুরোটাই শেষ, প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিজিক্স পুরোটাই শেষ। তো আমি তো হচ্ছে এক সপ্তাহ আগে মেডিকেলের পোলা ভাই আমাকে মেসেজ দিচ্ছে যে মানে এখানকার না, মানে টোটাল ওভারঅল। তো বলছে ভাই আপনি আমাকে ফিজিক্সের নোটটা দেন। আমি বলছি ভাই 10 দিন আগে আমি তোমাকে একটা নোট দিলে ওই লেখাই বুঝবা না, এত বাজে ভাবে, ওই যে বড় ডাক্তার হবো না, এত বাজে লেখা তো বুঝবাই না। 2 নম্বর হচ্ছে এখন তোমার কাছে পড়াটা যতই তোমার পড়া হোক, কিন্তু এখন যখন অন্যজনের নোট তুমি হাতে নিবা একদম লাস্ট মিনিট, তোমার কাছে মনে হবে সব অপরিচিত। নিজের নোট করা বা শুরু থেকে যদি এটা পড়াইতাম তাহলে তোমার জন্য এটা ইজি হতো, বাট এখন শুরুতে এখন লাস্ট জন্য কি পড়বে এটা, তো এরকম হয় না। তুমি নিজের নোট নিজে করবা, আর যদি পাশাপাশি কথা বলো জুমা পরে একটু পরে দেখা হবে। রাখো, দেখা হচ্ছে কোথাও একটা। এই যে সব পড়া শেষ, শান্তি শান্তি শান্তি। এখানে একটা কথা আছে, এক গ্রাম আণবিক ভর। আচ্ছা গ্রাম আণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর মানে কি জানো? গ্রাম আণবিক ভর কথাটা মানে কি? এক মোল অণু, বুঝছো? এক মোল অণু। আর এক গ্রাম পারমাণবিক ভর বললে এক মোল পরমাণু। এই যে এক মোল পরমাণু বা এক মোল অণু বললে পোলাপান সবাই বুঝে, কিন্তু এক গ্রাম আণবিক ভর বললে ওরা আবার যে আবার একটা ভাগ টাগ করে অন্য উত্তর নিয়ে চলে আসে। বুঝতে পারছি? এক গ্রাম আণবিক ভর যে কথা, এক মোল অণু একই কথা। এটা তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, 500টা স্বাক্ষর 300টা স্বাক্ষর। আচ্ছা এটা দেখো পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা এন যদি এক মোল হয় তাহলে পিভি ইকুয়াল টু আরটি। আচ্ছা এন এর জায়গায় তোমরা এটা বসে, এটা কি জানো না, এন এর জায়গায় ডব্লিউ বাই ভি লেখা যায়, সরি ডব্লিউ বাই এম লেখা যায় না? লেখা যায়। তাহলে ডব্লিউ বাই, এখন আমি ভিটাকে যদি এম এর জায়গায় নিয়ে যাই, এমটাকে সাবস্টিটিউট করে এদিকে নিয়ে চলে আসলে তাহলে কি হবে, ডব্লিউ বাই ভি। ডব্লিউ বাই ভি মানে কি? ডি ঘনত্ব। তাহলে সূত্রটা এমন হয় না, পিএম ইকুয়াল টু ডিআরটি। তো আমরা আমি করতাম ডিআর পিএম প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার ডিআর প্রাইম মিনিস্টার, বুঝছো? ডিআরটি আর কি গেল। এখন বলতেছি কি আদর্শ গ্যাস সমীকরণের এই সমীকরণটার ব্যবহার কি? দুইটা ব্যবহার, একটা হচ্ছে আণবিক ভর নির্ণয়, যে আণবিক ভর নির্ণয় ব্যবহার করা যাবে, আর একটা হচ্ছে ঘনত্ব নির্ণয়। ঘনত্ব মানে পিএম ইকুয়াল টু ডিআরটি। এই কথাটা একটু লিখেন তো আপনারা, পিএম ইকুয়াল টু ডিআরটি, ডিআর প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বলে শেখ হাসিনার নামে মুখে চলে আসে ঠাস করে। ডিআর পিএম লিখছো? এখন আমাকে এখান থেকে ডি কে যদি সাবজেক্ট করো তাহলে সূত্রটা কেমন হবে? ডি ইকুয়াল টু কি হবে তাইলে? পিএম লিখো তো একটু। তোমাকে আমি একটা মানে ওই যে আছে না তোমাদের মানসিক দক্ষতা একটা অ্যাড করছে না এবছর, তোমাদেরকে আমি এই জায়গা থেকে একটা মানসিক দক্ষতা, যদি এগুলো খুব লেম লেম কোয়েশ্চেন দিছে, এত কোয়েশ্চেন যে হবে এমন কেউ কল্পনা করে না, করছে কল্পনা, আমি করি না আর কি, আমি ভাবি না এত সস্তা কোয়েশ্চেন করবে। বাট সবসময় একই রকম হবে না, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কখনো বলা যায় না মেডিকেলের, একবার খুবই তালসারা হয়, একবার খুব বেশি কঠিন হয়, এমন কখন কি হয় বোঝা যায় না। আচ্ছা আসি, ডি ইকুয়াল টু কি লিখছেন আপনি? পিএম বাই আরটি। আচ্ছা বলো তো ডি মানে ঘনত্ব সবচেয়ে বেশি কখন হবে? যখন চাপ বাড়াবো না কমাবো? বাড়াবো। বুঝছেন লাস্ট বেঞ্চ? চাপ বাড়াইলে কি হবে? ঘনত্ব বাড়বে। তাপমাত্রা বাড়াইলে, তাপমাত্রা কমাইলে বাড়বে। যদি হচ্ছে আর এর ভ্যালু বাড়াই, আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু বাড়ানো যায়, একটা গ্যাসের জন্য এম এর ভ্যালু বাড়াইলে বাড়ানো যায়, এম এর ভ্যালু বাড়ানো যায়। অক্সিজেনের জন্য কি আণবিক ভর তুমি বাড়াতে পারবা? বাড়ানো যাবে না। তাহলে কনস্ট্যান্ট কি কি এখানে? তাহলে বুঝছো? তাহলে বলো তো ঘনত্ব তাহলে যে বাড়বে কখন কখন? এই দুইটা কন্ডিশন, তাপমাত্রা বাড়াইলে না কমাইলে, চাপ বাড়াইলে না কমাইলে, এই দুইটাই মাত্র ক্রাইটেরিয়া, আর কোনো তুমি আরগুলা ইয়া টাইপের ছিল। ঘনত্ব যেহেতু বলছি, বাষ্প ঘনত্ব নিয়ে একটু কথা বলে ফেলি। বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক গেল। আর নিয়ে বলছি না এতক্ষণ, এবার দেখো আর এর একক বের করা শিখে নিবা, একক কিভাবে বের করতে হয়, জুল পার মোল পার কেলভিন আমরা জানি না। দেন এখন আর এর মানটা জানো তোমরা? 8.314, তাই না? এরপর একক কি? জুল পার মোল পার কেলভিন। আমি এই যে এই ছকটা তোমরা পাইছো না, বই ছকটা আছে না, আর অনেকগুলো ভ্যালু, এই ভ্যালুগুলো মুখস্থ করা 1 সেকেন্ডের ব্যাপার, যদি ফোকাস করতে পারো। শিখিয়ে দিব আমি 1 সেকেন্ডে, দেখবা। দেখো 8.314 জুল পার মোল পার কেলভিন, দেখা যায় না? ওই যে মলা ঢেলা
পড়ছিলাম ছোটবেলায়। আচ্ছা আসো, 8.314 বুঝলে বুঝপাতা, সিজিএস একক। ফাইজলামি করছি, মাইন্ড করো না কেউ। আমি আমি তোমাদের পয়েন্ট যেই তো, তাই না? সিজিএস একক, সিজিএস একক মানে কি? 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার, জাস্ট একটা 10 টু দি 7 গুণ করা, আর কোনো কিছু আছে? তাহলে মুখস্থ রাখা কঠিন না। দেখো 8.31 লিখছে, এখানে 0. আগে দুটো শূন্য বসে 0.0 লিখছে আর কি। এরপরে 8.31, এখানে 821 লিখছে, মোটামুটি সেম না? কঠিন? 8.31 আর এখানে 0.0821, একই কথা। পারবো, গেল। এরপরে দেখো 4.21 ক্যালোরি ছিল না? ক্যালোরি আর জুলে কনভার্ট করলে মানে 1 ক্যালোরি সমান 4.212 জুল। তাহলে এটাকে ক্যালোরিতে নিয়ে গেলে শুধু 4.2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 পাবা না? 8কে যদি 4 দিয়ে ভাগ করে 2 পাওয়ার কথা না? এখানে 2 লিখছে আর কি, 1.98 মানে 2। বুঝছো? তাহলে ক্যালোরিতে নিয়ে যাওয়া সহজ, এই যে ক্যালোরিতে নিয়ে যাওয়া সহজ। আর ইঞ্জিনিয়ারিংটা একটু দেখে রাখো, 2 3 7 8, 2 3 7 8। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি হচ্ছে কারাগারে কতদিন ছিলেন, একটা কোয়েশ্চেন তখন আসতো। তো এটাও বহু করে মনে রাখা যায়, 2 3, মাঝখানে মনে হয় 5 6 ছিল। তো বহু করে মনে রাখতে হবে, এটাও এরকম 2 3 7 8। বুঝছো? 2 7 8 3, এই আর কি। এটা বুঝো না? 2 3 মানে ফার্স্ট এটা লাস্ট এটা একবারে বললাম, 7 8 মাঝখানে 2 7 8 3। আচ্ছা বলো তো, এটা কি পারবা না এখন? জাস্ট ফোকাস একবার করবা, 100 করার দরকার নেই। গেল। আচ্ছা তোমরা একটা জিনিস, এই ছকটা পাইলে ছকে লিখো অথবা খাতায় লিখো, এই আর ইকুয়াল টু 8.314 লিখছো না? এর পাশে লিখো, এটাকে তো ক্যালকুলেশন, তো আমাদের ক্যালকুলেটর দিবে না পরীক্ষার হলে। ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করবা জানো? এটা দেখা, এটার কারণে তো ম্যাথ করা যায় না এখানে। এটাকে ভেঙে দিই, এটা লিখবো 25/3, 25/3। 8.314 না লিখে 25/3, কারণ দেখবো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। ধরো ওদিকে 300, সাথে 80 তাপমাত্রা বলছে, মানে 300 আসবে। 300 দিকে 3 দিয়ে কাটলে 100 চলে আসে না? 100, 25 এর সাথে 100 গুণ করলে 2500। বের করে কত ইজি, মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, জাস্ট 8.314 এর যদি তুমি মানটা জানো। জিনিসটা বুঝছো? টেকনিক 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 শিখছি। পরের পেজে যাবো। আল্লাহ, এই তো ছক আসছে। কথা বলতেছেন? বলেন বলেন, কথা বলেন। মূল ভগ্নাংশ এবং আংশিক চাপ। আচ্ছা এই জায়গায় যখন পরে আসি, তোমরা তো সবাই মেধাবী স্টুডেন্ট, তো মেধাবী স্টুডেন্ট না? নিজেদের নিজেদের নিয়ে এত বাজে কনফিডেন্স হলে কেমন হবে? কনফিডেন্সই নাই। দেখো একটা পাত্রে দুইটা গ্যাস, একটা হচ্ছে এ গ্যাস, একটা বি গ্যাস। তাহলে এ গ্যাসের চাপ হচ্ছে কত? পি এ। বি গ্যাসের চাপ কত? পিবি। এভাবে পড়াচ্ছি, তো তোমাদের থেকে প্রশ্ন আসা লাগবে না যে ভাইয়া এ গ্যাস আর বি গ্যাস বিক্রিয়া করে সি গ্যাস একটা তৈরি হওয়ার কথা না? সি গ্যাস কি বই লেখা দেখছো? ম্যাথে দেখবে সি গ্যাসের কোনো কথা। তো তুমি যদি বলো স্যার সি গ্যাস তৈরি হয় না কেন, তাহলে এই একটা কথা যে এই গ্যাসগুলো এমন হইতে হবে যে গ্যাসগুলো নন রিয়েক্টিং। প্রথম কন্ডিশনটা কি? আমরা এখন যা পড়বো এগুলো কি নন রিয়েক্টিং গ্যাসের জন্য, এরা বিক্রিয়া করতে পারবে না, এটা আগে ধরে নিতে হবে, তারপর আমি আগাইতে পারবো। বুঝতে পারছি? এবার আসেন, তাহলে ধরো এ গ্যাসের চাপ পি এ, আবার টোটাল চাপ পি টোটাল। দেখা যায় মলা ঢালা, এ গ্যাসের আংশিক চাপ ডিভাইড বাই টোটাল চাপ, আবার এ গ্যাসের মোল মানে কত মোল এ গ্যাস আছে ডিভাইড বাই টোটাল কত মোল আছে, টোটাল গ্যাস কত মোল আছে। এই যে অনুপাতটাকেই বলা হয় মোল ভগ্নাংশ। বুঝছেন? তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে? এ গ্যাসের আংশিক চাপ ডিভাইড বাই টোটাল চাপ, এ গ্যাসের মোল ডিভাইড বাই টোটাল মোল, বা বি গ্যাসের মোল ডিভাইড বাই টোটাল মোল, বি গ্যাসের আংশিক চাপ ডিভাইড বাই টোটাল চাপ। এই জিনিসটা বুঝছো? যার জন্য মোল ভগ্নাংশ বলবে তার জন্য বলবো আমি এ গ্যাসের, বি গ্যাসের, এক্স গ্যাসের, এগুলো বলতে পারবো। ঠিক আছে, বুঝছি? আচ্ছা এবার তুমি আমাকে বলো তো তাইলে আংশিক চাপের ডেফিনেশনটা কেমন করে বলবো আমি? তাহলে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু টোটাল চাপ, তাই না? এই জিনিসটা বুঝছো? শেষ। এবার তোমাকে আমি একটা ম্যাথ দেই। আচ্ছা এর আগে এই অংশটুকু দেখো তো কখনো পাইছিলা কিনা? ওই যে partial pressure of nitrogen is equal to 0.78 atm is equal to 593.4 মিলিমিটার মার্কারি, এটা পাইছিলা কখনো? আমি কখনো পড়াইছি এটা? একটু শুরুতে পড়াইছিলাম, ওই যে আমার চ্যাপ্টার খাতায় পড়ে ফেলছি। এবার একটা জিনিস খেয়াল করো, ওই যে ফোকাসিংটা দেখাই, এখানে অক্সিজেন লিখছে না? অক্সিজেনের ইয়া কত? অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16 মানে 10 দ্বিগুণ করলে 160।
এটা কত 159 মনে থাকবে এখন? সেটা একটু কম আর কি, জাস্ট একটু কম। দেখি এটা এটা বলো দেখি, একটা গণিত ম্যাথ দিছি, ক্যালকুলেটর খোঁজাখুঁজি বন্ধ, জাস্ট এটা পারবা। মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ মানে জাস্ট ওইটার ডিভাইডেড বাই টোটাল। আর কিছু দেখেন, আমি বলি আপনাকে, শুনেন ভাইয়ের আমার, এটা ভুল করার একটা টেকনিক আছে। ভুল করার টেকনিকটা শিখাই দিই যাতে করে ভুল করতে পারো, কেমন? এখানে লিখছে আমার কাজ হচ্ছে একটা উপরে বসবে, ডিভাইড বাই টোটালটা বসবে, এতটুকু আমি জানি। উপরে 0.5 ডিভাইড বাই 0.8, তাই না? কেন না? বলছে কার? অক্সিজেনের, বুঝাইতে পারছি? অক্সিজেনের বলে আমি কোনটা বসাবো, উপরে লবে কাকে বসাবো? বুঝছেন? বুঝেন নাই? দেখছেন, আমি জানি আপনি বুঝেন নাই। মনোযোগ দাও, কি বলছে এখানে? নাইট্রোজেনের মোল কত, অক্সিজেনের মোল কত? 0.3, ঠিক আছে। এখন বের করতে বলছে কার আংশিক চাপ বা কার মোল ভগ্নাংশ? অক্সিজেনের। তাহলে আমি কার উপরের কার মোল মোল বসাবো? অক্সিজেনের। আমি উপরে দেখাইতে পারতাম, জিনিসটা মনে আছে না, একটু আগে দেখাইছিলাম, যার চাইবে তার মোল ডিভাইডেড বাই টোটাল মোল। তাহলে যার চাইছে তার মোল মানে কত? 0.3, 0.3, আর টোটাল কত? 0.8, 0.8। বাপরে বাপ, ক্যালকুলেশন তো চলে আসছে। ক্যালকুলেশন ইজি, কেমনে ইজি? পয়েন্ট পয়েন্ট বাদ দাও, 3/8 আর কি, 3/8 চিন্তা করো। তাহলে আমি যদি 3 এর দিকে বসাই, 0 বসাইলে এখানে একটা 30 লিখতে পারি, তাই না? তাহলে দেখো, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, তাহলে 3 আটা পর্যন্ত যাচ্ছে, তাহলে 3 দিব। বের হয়ে গেছে তো, বের হয়ে গেছে না? দুইটা আছে, তাহলে এখানে কত 60 হয়েছে না? আচ্ছা তুমি চিন্তা করো, তাহলে আমি কি 8 কে 8, 8 দুগুণে করতে যাবো না, ডিরেক্ট 1 দেখবো আর 7 দেখবো। 8 কে 8, তাহলে হচ্ছে না, 7 আটা 56, ডিরেক্ট বুঝে গেছি যে 56 ওয়ালা এটাই। বুঝছো? প্রথমে ভুল করার টেকনিক শিখেছি, এবার সঠিক করার টেকনিক। আমি এখন যদি 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, এ করতে করতে সময় শেষ, সময় ইউটিলাইজেশন। আচ্ছা একটা দিছি, বাসার কাজ করবা। এরপর আচ্ছা, এখানে কেউ কি নদীর নদীর এলাকার মানুষ আছো? মাটিও মানুষ, ও আমার মতো, ও আমার মতো, আর কেউ আছো? ওই যে অনেকগুলো মানুষ তো। আচ্ছা আমি হচ্ছে হালদার তীরের মানুষ, হালদার তীরে হালদার কোল ঘেসে কি বলে বেড়ে ওঠা মানুষ। আচ্ছা গেল। তো নদী এলাকায় যারা আছে, ওই তোমরা বলতে পারবা শীতকালে একটু বাতাসটা বেশি না, ঠান্ডাটা বেশি? শীতকালে ঠান্ডা বেশি না, ঠান্ডা বেশি, কারণটা কি? আমার এলাকায় ওইরকম, মানে শীতকালে মনে হয় এসিটা ছেড়ে রাখি, গরমকালে মনে হয় এসিটা বন্ধ করে রাখি, এমন একটা অবস্থা। তার কারণটা কি দেখো, কারণটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে হালদা নদী, এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের ঘরটা, বুঝছো? আসলে এখানে আমাদের ঘর, এটা হচ্ছে হালদা নদী। আর এটা হচ্ছে তোমরা শহুরের লোক যারা হালদা নদীর মানে যারা নদী থেকে দূরে থাকো, তোমরা কি করো, ড্রাই এয়ার গরম গরম বাতাসগুলো আমাদের দিকে পাঠাও। আমাদের এখানে নদী আছে মানে জলীয় বাষ্প আছে, ধাক্কা দিয়ে জলীয় বাষ্পগুলোকে আমাদের দিকে নিয়ে আসে, তাহলে আমরা একসাথে ড্রাই এয়ারের সাথে কি পাই? জলীয় বাষ্প পাই, সেই জন্য আমাদের বাতাসগুলো একটু ঠান্ডা ঠান্ডা, পানি পানি আসে আমাদের সাথে সাথে, বুঝছো? এবার তাহলে এই এলাকা থেকে এসে উঠে এসে সকালে তোমাদেরকে পড়াচ্ছি, কত কষ্ট করতেছি, তোমরা যদি আজকে গিয়ে বাসায় গিয়ে বইটা বেঁধে বলো যে 2 ক্লাস মিলে একসাথে পড়বো, তাহলে কি হয়? পড়ে শেষ করবা আজকে, বুঝছো? যা পড়াচ্ছে এটুকু পড়লে এইচএসসির বেসিকটা ক্লিয়ার হবে, এরপরে প্র্যাকটিস করার জন্য মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবা। দেখো, তাহলে আমার এলাকার বাতাসের চাপ ইজ ইকুয়াল টু শহর এলাকার বাতাস প্লাস জলীয় বাষ্পের চাপ, বুঝছো? এটা আসলে কি পড়াচ্ছি জানো, এটা হচ্ছে এটাই পড়ে ফেলছি, এই যে আর্দ্র গ্যাসের চাপ। আর্দ্র গ্যাস মানে, বুঝছো, ভেজা গ্যাসের চাপ হচ্ছে কি, বা ময়েস্ট এয়ারের চাপ ইজ ইকুয়াল টু ড্রাই এয়ার প্লাস জলীয় বাষ্পের চাপ। তাহলে জলীয় বাষ্পের চাপ ইজ ইকুয়াল টু কি হবে? ওয়েট এয়ার মাইনাস ড্রাই এয়ার, এটাই হচ্ছে আর্দ্র গ্যাসের চাপ। এবার আসি গ্রাহামের ব্যাপন সূত্র, এটা একদম সহজ। তার আগে আচ্ছা বাদ দিই সেটা, তোমরা ব্যাপন এবং অভিস্রবণ ডেফিনেশন পারো? ব্যাপন কাকে বলে, অভিস্রবণ কাকে বলে, পার্থক্যটা কি?
হ্যাঁ, পার্থক্যটা কি? অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, এরকম কিছু। অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় ব্যাপন এটা। আর ও একমাত্র ব্যক্তি আমি বিগত 3-4 বছরের বয়সে একমাত্র ওই ব্যাপারটা হয়তো বা কোনো একটা ভাবে জানছে। মাশাআল্লাহ, এটা কেউ বলতে পারে না এই পর্যন্ত। সবাই বলে কি জানো, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় ব্যাপন, নিম্ন ঘনত্বের দিকে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে আসে অবিশ্রবণ। কথাটা কিন্তু ঠিক, ভুল না। বাট তুমি যখন বই খুলবা তুমি উল্টা, তুমি পাবা, তুমি অবাক হয়ে যাবে। বই লিখছে কি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় ব্যাপন, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় অবিশ্রবণ। এইখানে খেয়াল করবে, এটা হচ্ছে ফোকাস। একটা লিখছে দ্রব উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় ব্যাপন, দ্রাবক উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় অবিশ্রবণ। ব্যাপারটা বুঝছো? তোমার কথাটা ঠিক ছিল, কিভাবে জানো? দ্রাবক যদি উচ্চ ঘনত্ব, যেমন ধরো আমি তোমাদের বাসায় গেলাম, এত মানে চিনি দিয়ে এবং সরবত বানিয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না। আবার আরেকজনের বাসায় গেলাম, এত পানি দিয়ে সরবত বানিয়েছে, মুখে দেওয়া যাচ্ছে না। কি শত্রুতা যে করছে আমার সাথে আমি জানি না। এখন দেখো, এটা কি যে যার পানি বেশি, এটা কি অধিক ঘনত্ব না কম ঘনত্ব? কম ঘনত্বের দ্রবণ, অধিক ঘনত্বের দ্রাবক। তাহলে যে কথায় যে বলেছে কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, কথা কিন্তু ভুল বলে নাই। আর যে বলছে অধিক ঘনত্বের দ্রাবক থেকে কম ঘনত্বের দ্রাবকের দিকে যায়, কথা কি ভুল বলছে? কথা সেম। বুঝতে পারছি না, কঠিন করে ফেলছে এটি। আচ্ছা, এটা কোথায় আছে, কোন অধ্যায় আছে বলতে পারবা? বায়োলজিতে, বোটানিতে। বোটানি কোন অধ্যায়? শারীরতত্ত্ব, সবচাইতে সহজ একটা অধ্যায়, তাই না? বোটানির সবচেয়ে সহজ অধ্যায়গুলো একটা হচ্ছে শারীরতত্ত্ব। এটা অনেক সহজ না? অনেক সহজ। এটার একটা ইয়া বলি, গল্প বলি। এটার একটা গল্প আছে, সেটা হচ্ছে আমি যখন এইচএসসি লাইফে ছিলাম, বুঝছো, এইচএসসি লাইফে যখন ছিলাম, আমার কাছে এই টপিকটা এত কঠিন লাগতো বলার বাইরে। তোমাদের কাছে সহজ লাগে আমি জানি সেটা, বাট আমার কাছে বিশেষ, এই শোনো, শীতকাল পরে এবং গরমকাল চলে আসতেছে, আমার কাছে সবচেয়ে কঠিন লাগতো অধ্যায়টা, বিদ্যুৎ অধ্যায়। ওইটা আমি করছি কি, ইন্ডিয়া বাংলাদেশ সব ক্লাস করছি একদম, সব মানে সব, ইউটিউবে যত ক্লাস অ্যাভেলেবল, কোনো ক্লাস বাদ দিনে সব, মানে একদম সব করছি। করার পর এটাই বুঝছি যে আসলে ওরা কেউ অতটুকু ভালো জানে না। ওরাও জিনিসটা যেভাবে বই লিখছে ওরা এভাবে বুঝছে। পরে আমি এটা নিয়ে নিজে আবার হচ্ছে ভার্সিটির ফ্রেন্ডদের থেকে বইগুলো পড়া শুরু করছি, সিনিয়রদের থেকে। মানে জাস্ট এই জায়গাটা বুঝে আমার এত বেশি বিরক্ত লাগে এই টপিকটা। এগুলো কখন এডমিশনের পরে পরে আমি জিনিসটাকে এভাবে করে বুঝাই, মানে এতটুকু এভাবে বুঝছি, যখন আমি কাকে বলি আমাকে 1 ঘন্টা সময় দিবা, 1 ঘন্টা সময় দিবা, আমি যা বল তুমি টু দা পয়েন্ট শুনবা, আর আমাকে খাতা কলম দিবা। তোমাকে আমি গ্যারান্টি দিতে পারবো যে তোমাকে আমি এরপরে তুমি বই পড়বে না, জাস্ট তোমাকে যা কোশ্চেন করা হবে, যা কোশ্চেন 1 ঘন্টার পরে যা কোশ্চেন করা হবে, একটা সিঙ্গেল কোশ্চেন তুমি ভুল করবে না। নট এ সিঙ্গেল কোশ্চেন ভুল করবা না। ভুল করলে মূল্য ফেরত, আর এটা পড়াইলে 10,000 টাকা। বুঝছো? মানে আমি যত স্টুডেন্টকে পড়াইছি, আমি এটা এতটুকু কনফিডেন্স হচ্ছে যে আমি এটা পড়াবো, কেউ ভুল করবে না। বুঝছো? ওই জন্য বলি কি, ওদের খুবই সহজ, পুরো স্টার জলসার কাহিনী হয় না, আর কিছুই না। লজিক আছে কিন্তু, আবার কোনো লজিক ছাড়া না। স্টার জলসা তো সব ইলজিক্যাল দেখায়। কলম শেষ হয়ে গেছে, লিখতে পারে নাই, ওই জন্য 1 নাম্বার কম পাইছে। তো হচ্ছে যেটা বলতেছিলাম, ওই অধ্যায় আছে ব্যাপনার অভিশ্রমণের ডেফিনেশন গুলো পড়ে নিবা। গ্রাহামের ব্যাপন সূত্র উনি কি বলছে, উনি বলছে মোটা মানুষ কম দৌড়াইতে পারে আমার মতো। তো এখানে খেয়াল করো, ব্যাপন হার এই যে মোলার ভরের ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝছো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, একটু আগে পড়ছিলাম না, ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, এম বাই ভি। তাহলে এম এর সাথে ঘনত্ব সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাহলে এম যদি হয় বর্গমূলের ব্যস্তানুপাতিক হারের সাথে, তাহলে ডিও হবে না বর্গমূলের ব্যস্তানুপাতিক? এই জিনিসটা বুঝছো? বুঝছো ভাই? তাহলে 1/√/d, কিন্তু চাপের সাথে সমানুপাতিক। চাপের সাথে কি? এটা তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা দিয়ে দিলাম যাতে করে ভাই কোন রাইটার পড়বো, এটা যাতে আমার স্টুডেন্ট গুলোর কষ্ট না হয়, আমার ছোট ভাই বোন গুলোর। সব রাইটারের ইনফরমেশন আমি একসাথে কম্পাইল করে রাখছি। ব্যাপন অনুব্যাপন পড়ে নিবা, পার্থক্য গুলো। এই অংশটা একটু পড়বা, এটা তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। ব্যাপনের প্রয়োগ পড়ে নিবা। এবার আসো, এখানে একটা আছে ইউরেনিয়াম 235 এবং 238, কোনটা কত পার্সেন্ট পাওয়া যাচ্ছে প্রকৃতিতে? যেটা কম পাওয়া যায় সেটা চাহিদা সবচেয়ে কি থাকে বেশি? চাহিদা কোনটার? ইউরেনিয়াম 235-এর। এই ইউরেনিয়ামের জন্য যত যুদ্ধ হয় পৃথিবীতে। এরপর আসি গ্যাসের গতিতত্ত্ব। এই টপিকটা বই থেকে বললে কিচ্ছু বুঝবা না, এই টপিকটা বই থেকে বললে কিচ্ছু বুঝবা না। মনোযোগ একটু দাও, একটু মনোযোগ দাও। যারা যারা সাইড টকিং করতেছো, খুতবা শুরু হয়ে যাচ্ছে, দোয়া শুরু হয়ে যাবে একটু পরে। যে কথাটা বলতেছি, গ্যাসের গতিতত্ত্বের কথা না,
একটা জিনিস, আমি একটা ছবি দেখাই আগে তোমাদেরকে, তারপর কথা বলি। আমার ড্রয়িং এর কোয়ালিটি খুব ভালো, ড্রয়িং এর হাত অনেক ভালো। একটা ছবি দেখাই তোমাদেরকে, দেখে এই যে দেখো কত বড় ছবি, এই যে মাশাআল্লাহ বলো সবাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনারের মধ্যে কিছু গ্যাস রাখছি, কিছু কি রাখছি, গ্যাস রাখছি। গ্যাসগুলা ছুটোছুটি করবে না? আচ্ছা গ্যাসের আয়তন কতটুকু? যে ঘনমাত্রা যে কন্টেইনারে রাখবো সেই কন্টেইনারের আয়তনই গ্যাসের আয়তন, তাই না? এটা ভুল, এটা হচ্ছে শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের কথা কি জানো? আদর্শ গ্যাসে বলছে গ্যাসের অণুগুলো খুবই ছোট, সাইজ খুবই নগণ্য। আদর্শ গ্যাসের সাইজ কি বলছে, ওই জন্য এটার গ্যাস আলাদা করে আয়তন নেওয়া হবে, সারা কন্টেইনার জুড়ে ছুটে ছিটে থাকে, ওই জন্য পুরো কন্টেইনারের আয়তনই হচ্ছে কি আদর্শ গ্যাসের আয়তন। তাহলে দুইটা কথা, সাইজ খুবই ছোট আর আয়তন কি কন্টেইনারের আয়তন। বাট বাস্তবতা দেখা যায় কিরকম জানো? বাস্তবতা দেখা তুমি ধরো 10টা ছেলেকে ঢুকাই দিছো, ওই 10টা ছেলে এক জায়গায় বসে থাকে কাপটি মেরে, পুরো রুমটাই খালি। তাহলে ওদের আয়তন বলবো কোনটা? জাস্ট গ্যাস মলিকুলার গুলারই আয়তনটাই হচ্ছে কি ওই গ্যাসের আয়তন। বুঝাইতে পারছি? পুরো আয়তন না কিন্তু। ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি শিখছি না একটু আগে, ওইখান থেকে দেখবা ভি মানে হচ্ছে পুরো কন্টেইনারের আয়তন। তো আমার যখন হিসাব করতে হবে বাস্তব গ্যাসে, তখন করবো ভি থেকে এনবি বিয়োগ করে দেয়। পাইছিলা? এনবি কেন বিয়োগ করে? এনবি মানে হচ্ছে এই যেখানে নীল কালারের, এনবি মানে হচ্ছে নীল কালারটা, সাব দিলে একটা চলে আসে, নীল কালারটা হচ্ছে এনবি। এনবি মানে হচ্ছে কি যেটার উপর গ্যাস নাই। আর তাহলে ভি মাইনাস এনবি ইকুয়াল টু কি? শুধু পিচ্ছি জায়গাটা, বুঝতেছি? বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস ক্লিয়ার হয়েছো? আচ্ছা ক্লিয়ার হইল, আর কি করার, পরে আসে। এই যে গ্যাসের গতিতত্ত্ব সূত্র দিছে কে? জনককে। গ্যাসের গতিতত্ত্বের জনককে বার্নৌলি। সূত্র দিছে কে? আর এই যে গতিতত্ত্বের স্বীকার্য দিছে কে? ম্যাক্সওয়েল। স্বীকার্য কে দিছে? পড়াচ্ছে কে? নাইমুল হক। পড়তেছে কে? স্টুডেন্টরা। সবার নাম একটু একটু থাকুক। আচ্ছা আইডিয়াল এগুলো কার জন্য সঠিক? শুধুমাত্র আইডিয়াল গ্যাসের জন্য, শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য। বাস্তব গ্যাসের সাথে এগুলোর কোনো মিল নেই, বাস্তবতার সাথে মিল নাই। ওই যে নাটকের শুরুতে বলে দেয় না ব্যাপারটা এরকম, এটা একটা নাটক। আচ্ছা এরপরে লিখো, তোমরা একটা কথা লিখো, গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি, গ্যাসের গতিশক্তি লেখা খুবই স্পিডে। গ্যাসের গতিশক্তি মানে মনে করবে এগুলো একটা ওষুধের নাম লিখতেছ। গ্যাসের গতিশক্তি, গতিশক্তি মানে কি? কাইনেটিক এনার্জি, কে ই না, কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। লিখছেন? গতিশক্তি ইকুয়াল টু কি? হাফ এমভি স্কোয়ার। আরেকটা বলতেছে গড় গতিশক্তি, গড় গতিশক্তি লিখো, গড় গতিশক্তি, গড় গতিশক্তি, গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু, গড় গতিশক্তি ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, 3/2। খেয়াল করো এটা একটা গড় গতিশক্তি, একটা গতিশক্তি শুধু। ক্লিয়ার? এটা নিয়ে যেন আমার ঝামেলা না হয়, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার আসি, তাহলে গড় গতিশক্তি কার সমানুপাতিক? তাপমাত্রা, এটা একটা স্বীকার্য। এনআরটি, আচ্ছা এক মোলের জন্য তাহলে কতটা হবে? 3/2 আরটি। একটা অণুর জন্য কত হবে? 3/2 আরটি ডিভাইডেড বাই 6.02 × 10⁻23, তাই না? আমি ভুল বলছি? বুঝছেন? একটা অণুর জন্য বলছি না, তাহলে যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিব। এখন ওই যে আর ডিভাইড বাই এন এ, এটাকে বলা হয়, এই অনুপাতটাকে বলা হয় কি? বোলসম্যান ধ্রুবক। তাহলে সূত্রটা কিরকম হবে? 3/2 কেবি ইন্টু টি। ঠিক আছে, যেভাবে আসুক আমি পারবো। আচ্ছা বাদ বাকিগুলো পড়ে ফেলবা, ইজি আছে। জাস্ট আমি এখানে যা লিখছি সেটা পড়লে হয়ে যাবে, বইটা পড়ার দরকার নেই। এখন একটা সূত্র আছে, পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। এই সূত্রটা দেখছো তোমরা কখনো? এই সূত্রটা কেউ প্রমাণ করে দিতে পারবা বোর্ডে এসে? কলম কাকে দিব না বলতেছে কি সুন্দর করে, কেউ পারবা? পারবা? এটা পিভি ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। প্রমাণটা আমি শিখিয়ে দিই, প্রমাণ শিখালে জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা তোমরাই লিখছো, দেখো একটু আগে লিখছিলা কে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার লিখছে না? আচ্ছা এখানে ভি মানে কি? ভি মানে বেগ নাকি আয়তন? হাফ এমভি স্কয়ারের ভি মানে কি? আয়তন। আর হচ্ছে ওই যে আরেকটা লিখছে গড় গতিশক্তি ছিল 3/2 এনআরটি। আচ্ছা এনআরটি জায়গায় পিভি লেখা যায় না? এক্ষেত্রে ভিটা কি? আয়তন। তাহলে কনফিউজড হয়ে যাবো, ওই জন্য একটা ভি লিখবো আয়তন, একটা সি লিখে দিব, বেগটাকে সি লিখবো, জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকু। তাহলে দেখো 3/2 পিভি লিখো, 3/2 পিভি ইকুয়াল টু কি হবে? হাফ এম সি স্কোয়ার। দুইটা সূত্র যদি আমি এক করি, বুঝতে পারছি? 3/2 পিভি ইজ ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার।
তাহলে এবার দেখো ওই যে হাফ এদিকে আছে হাফ এদিকে আছে কাটার গেলে শুধু 3 থাকে। এখন আমি তাহলে 3pb = mc স্কয়ার। এখন pb = কি হবে 1/3 mc স্কয়ার। m মানে কি মোট ভর, c মানে কি বেগ, স্কয়ার মানে স্কয়ার, কিছু বলার নেই। এবার দেখো এখানেও দেখো n মানে হচ্ছে কতটা অণু আছে আর m মানে হচ্ছে একটা অণু, তাহলে mn মানে কি টোটাল ভর। টোটাল ভর ইনটু c স্কয়ার ইনটু 1/3 সেম হইছে না? প্রমাণ কি কঠিন? বুঝছো প্রমাণটা? বুঝো নি? এবার এই অংশটুকু দেখো কে কোন লাইনটা বুঝো না এখানকার মধ্যে। এই ফোকাস এদিকে, কোন লাইনটা বুঝো না এখানে বের করো তো। n এর জায়গায় w/m লেখা যায় অথবা n/n লেখা যায়। তাহলে n/n এর জায়গায় এই যে r/n ও লিখে দিলাম, তাহলে মানে এটাকে বোল্টজম্যান ধ্রুবক লিখে দিলাম আর কি, সহজ জিনিস। আর এখানে এই যে m টাকে এদিকে নিয়ে এসে v টাকে এদিকে আনলে pm = drt, ডিয়ার প্রাইম মিনিস্টার, শেষ। এই ক্লসেসের উপদ্রব দেখাই পেলাম। এখন এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে CRMS ব্যাক যে √3RT/m, এটা বের করাটা আমি দেখা রাখলাম। বুঝছো, এটা তোমাদের লাগবে না মেডিকেলের স্টুডেন্টদের জন্য। যারা লজিক্যালি পড়াশোনা করতে চাও, যারা একটু পিছনের গল্পটা জানতে চাও, তাদের জন্য আমি এটা দিয়ে রাখলাম। এখানে কয়েকজন স্টুডেন্ট আমি পাইছি এরকম, আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে একটু জানতে চাই, ওদের জন্য আমি এটা দিয়ে রাখলাম। এখন যে কথাটা বলতেছি, দেখো এখানকার পোলাপাইন আজকের এই যে কতজন পোলা, তোমাদের মধ্যে কি হবে জানো? কেউ কেউ করবা কি আজকে গিয়ে পড়াশোনা শুরু করবা, ধুমায় ওই যে নিটসে পরিণত হয়েছে অনেকের লাইফের এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার আব্বুর এরকম হয়েছিল, আমার নানার এরকম হয়েছিল, তো ওদের নিডস হয়ে গেছে যে আমার কি করতে হবে, এটা আমার এটা পাওয়া লাগবে। আর যাদের এখন নিডস আছে, যাদের এখন ইমোশন ফিলিংস জাস্ট এন্টারটেইনমেন্ট, ওদের জন্য একটু সময় লাগবে নিডস হইতে, কেউ একজন অসুস্থ হওয়া লাগবে। মানুষ হারায় বুঝে, বুঝছো? তো এই যে জিনিসটা বলতেছি, যারা হচ্ছে বুঝছো তোমরা আজকে গিয়ে পড়াশোনা শুরু করে দিবা। আবার যারা বুঝেন ওরা বলবে ভাই 2 দিনের পর একসাথে পড়বো, টু হ্যাভ এ রিল্যাক্স থাকবে তোরা। তো যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের এক একজনের গতি এক এক রকম। কেউ দেখবো 2 ঘন্টায় পড়ে ফেলে, কেউ আবার হচ্ছে 10 ঘন্টায় পড়ে। তাহলে তোমাদের ব্যাগগুলো আলাদা, তাই না? তাহলে একদম সবচাইতে বেশি বেগে পড়তে পারে যেটা, সেটা হলো মোস্ট প্রবাবল ভেলোসিটি, তাই না? ঠিক এখানেও গ্যাসের অণু সবগুলো সেম ভাবে দৌড়াদৌড়ি করে না, সবচেয়ে বেশি যেটা দৌড়াদৌড়ি এটা বলে VMP। বুঝতে পারছি? 3টা বেগ আছে, আমি তোমাকে দেখাই। এই যে দেখো 3টা বেগ VMP, ঠিক আছে? আবার দেখো একজন খুব ভালো একজন খুব খারাপ পড়ালেখা করতেছে, দুইটাকে গড় করা যায় না? ঠিক সেম এখানে গ্যাসের অণুগুলো গতিগুলো সবগুলো গড় করলে আসবে সূত্রটা এমন 8RT/πm। আবার যদি RMS করলে ওই যে বর্গমূল গড় বর্গ বেগ করলে তখন আসবে হচ্ছে এটা 3RT/m। এখন এদের মানগুলো ক্যালকুলেশন গুলো আসবে, দেখা যায় র্যাম দিয়ে মনে রাখা যায় RAM। এই যে মোস্ট প্রবাবলটা সবচেয়ে বেশি 1.225, তো বাকিটা এটা পড়বা, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখো। তাপমাত্রা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করি আরএমএস বেগ কেমন হবে? তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে চাপ আছে, তাহলে সূত্রটা খাটবে? এই সূত্রটা খাটবে না। তাহলে চাপ দ্বিগুণ, তার মানে আমি এই সূত্রটা দেখো, এখানে কিন্তু তাপ নাই, তাপমাত্রা নাই, কেন নাই? কারণ তাপমাত্রাটা স্থির। তাহলে তাপমাত্রা স্থির রেখে মানে কোন সূত্রটা, এটা নাকি এটা উপরেরটা? তাহলে আমার উপর কোন সূত্রটা খাটাবো এটাও বুঝতে হবে, বুঝছো? গেল। আরেকটা আছে এখানে দেখে নিবা, ওই যে একদম মার্ক করে দিছি যে গ্যাসের গতিশক্তি, দুইটা গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে। দেখো এটা তো ধ্রুবক, শুধুমাত্র তাপমাত্রার সাথে সম্পর্ক আছে, তাই না, গতিশক্তির। তাহলে গতিশক্তি কখন সমান হবে? যখন তাপমাত্রা পরিবর্তন হবে, নাকি পরিবর্তন হবে না? হবে না, অপরিবর্তিত থাকবে। গেল। এখানে 3টা ম্যাথ দিছি। 25°C তাপমাত্রায় হাইড্রোজেনের আরএমএস বেগ কত? জাস্ট এখানে 25-এর জায়গায় 300 বসাবা, সরি কত আসে, 25-এর জায়গায় 298 বসাবা। তারপরে এখানে m এর জায়গায় হচ্ছে হাইড্রোজেনের ভর বসাবা, বসাই হচ্ছে ক্যালকুলেশন করবা, আসবে কত? 1920। নাইট্রোজেনেরটাও বসাবা, আসবে 500। অক্সিজেনেরটা বসাবা, আসবে 461। করলে করো, না করলে ডের মুখস্থ করো, কারণ এই 3টাই পরীক্ষা সবসময় দেয়। মুখস্থ করে ফেলি, এত ম্যাথ করার টাইম আছে, মুখস্থ করে ফেলি, বুঝছো? 3টা জিনিস মুখস্থ করবা। হাইড্রোজেনের গতিশক্তি সবচেয়ে বেশি। আচ্ছা আমরা লাস্টের দিকে চলে আসছি, আমাদের আর 2টা টপিক আছে। একটা হচ্ছে গ্যাস 2 ধরনের, আইডিয়াল গ্যাস এবং হচ্ছে রিয়েল গ্যাস। এই টপিকটা এত বেশি কঠিন, এত বেশি ভুল করে, আমি বলি 99% আজকের কথা হচ্ছে আজকের স্টুডেন্টদের মধ্যে, তোমরা যদি এইচএসসি পরীক্ষা হয়ে যেত, আমার দেখা যায় তোমরা না পাইতা, তাহলে তোমাদের এইচএসসি থেকে যে এমসিকিউ আসতে 100%ই ভুল করতা। বাট আমার কথাগুলো শুনলে এখান থেকে 1% হলে ভালো করবা। কিন্তু আমি দেখাই দিচ্ছি, বারবার বলতেছি এই জায়গাটা ভুল করবা, সুতরাং সবার মনোযোগ দিয়ে দেখে দাও, এমসিকিউ এইচএসসি তে আসবেই, বুঝছো? দেখো মনোযোগ দাও।
তাহলে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটি কে যদি নিচে নিয়ে আসো, পিভি বাই এনআরটি ইকুয়াল টু কত 1, এই 1 কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। কি বলা হলো? এই জেড জেড বলে না, জেড বা জি, এটার ইকুয়াল টু কত 1, এটা কি বলা হয়? কি সংকোচনশীলতা মানে কি? সংকুচিত করার গুণাঙ্ক। এই সেম কথা, এটাকে বলা হয় প্যাশন গুণাঙ্ক। এটাকে কি বলা হয়? তাহলে বলো তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্যাশন গুণাঙ্ক কত? পারছো সবাই না? একটু পরে দেখবো কেউ পারতেছো না। এখনই যারা পারে তারা একটু পরে পারে না, কেন বুঝি না, একটু দেখো তাইলে, মনোযোগ দাও তাইলে। পিভি ইজ নট ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে রিয়েল গ্যাস, তাই না? তাহলে পিভি বাই এনআরটি ইজ নট ইকুয়াল টু 1, হয় 1 অপেক্ষা বেশি হবে না 1 অপেক্ষা কম হবে, 1 অপেক্ষা বেশি অথবা 1 অপেক্ষা কম। এটা দেখো, এটা মনে রাখো, ভি রিয়েল মানে কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, মানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের আয়তন, অনুপাতটাকে বলা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। মানে জেড মানে কি, বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই আদর্শ গ্যাসের আয়তন। এই কথাটা একটু তোমার খাতায় লিখো তো, জেড ইজ ইকুয়াল টু, জেড ইজ ইকুয়াল টু, জেড সমান বাস্তব গ্যাসের আয়তন ডিভাইডেড বাই, খাতায় লিখো তো, বইয়ে না বইয়ে না বইয়ে না, খাতায় লিখো, খাতায় লিখো, আমি সবাইকে দেখতেছি না, একটু খাতায় খুলে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা একটু লিখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা বইয়ে না, এটা খাতায় লিখছো, জেড ইকুয়াল টু। এখন দেখো আমি বলতেছি, চট করে লিখে হলো, সমস্যা নেই, কোনো ব্যাপার না, কিন্তু পেজটা নিয়ে যাও, পেজটা ওকে দিয়ে যাবে না, 2 টাকা দিয়ে নিয়ে যাও। জেড ইকুয়াল টু কি বললাম, বাস্তব গ্যাসের আয়তন ডিভাইড বাই, আচ্ছা এখন আমাকে বলো, জেডের মান 1 অপেক্ষা বেশি, জেডের মান 1 অপেক্ষা বেশি, বলো তো কি আদর্শ গ্যাসের আয়তন বেশি নাকি বাস্তব গ্যাসের আয়তন বেশি? বুঝছেন এই কথাটা? বুঝছেন? লাস্ট বেঞ্চ বুঝছেন আপনি? বুঝছো কি কি বেশি তাইলে? বাস্তব গ্যাসের আয়তন বেশি। আচ্ছা বলো তো বাস্তব গ্যাসের আয়তন বেশি মানে কি? একটা এর মধ্যে, কন্টেইনারের মধ্যে বাস্তব গ্যাসের আয়তন বেশি মানে কি? ওরা বেশি জায়গা দখল করে আছে, তাই না? আচ্ছা বেশি জায়গা দখল করছে মানেটা কি? তার মানে চিন্তা করো ব্যাপারটা কি, ধর আমি দুইটা ছেলেকে আমি বসি, তোমরা এক বেঞ্চে বসো, তবে ওরা যদি ওদের ঝগড়া থাকে, ওরা দুজন 2 বেঞ্চে বসবে, এই যে দেখো কত গ্যাপ রাখছে মাঝখানে, গ্যাপ রাখছে না অনেক বেশি, তো দেখো গ্যাপ রেখে দিবে, যার ফলে আয়তনটা বেড়ে যাবে, তাই না? গ্যাপটা বেশি হলে আয়তন, তার মানে কি বিকর্ষণ বল বেশি নাকি আকর্ষণ বল বেশি? বুঝছো তো কথাগুলো? লজিক আছে? লজিক যেখানে নাই এখানে আমাকে থামাই দিবে, ভাই আপনার কথার লজিক নেই। তাহলে বললাম কি, জেড অপেক্ষা জেড যদি 1 থেকে বেশি হয়, তার মানে কি বাস্তব গ্যাসের আয়তন বেশি নাকি কম? বেশি। বেশি হলে কি দূরত্ব বেশি না? দূরত্ব বেশি মানে কি আকর্ষণ বল বেশি না বিকর্ষণ বল বেশি? বিকর্ষণ বল বেশি। আমি কথাগুলো একটু মিলাই, বিকর্ষণ বল বেশি, রিয়েলটা বেশি, আয়তন বেশি, দুইটা কথা পাইছো না? আচ্ছা তাহলে বলো তো, আমি ওদেরকে যদি বলি তোমরা একসাথে মানে একই বেঞ্চে বসো, তাহলে ওরা তারপরে ওই মাথায় মাথায় বসবে, একসাথে বসবে না, ওদেরকে আমি জোর করে চাইলেও ওরা একসাথে এক করতে পারবো না, তাই না? কারণ ওদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করতে, তাহলে ওদের মধ্যে আমার ডিফিকাল্ট টু কম্প্রেস, চাপ দেওয়াটা খুব ডিফিকাল্ট আমার জন্য, ওকে যতই বলি ওরা তারপরে দূরত্ব মেনটেন করবে, তাহলে কি কম সংকোচনশীল, কথা ঠিক আছে? পজিটিভ বিচ্যুতি, যেহেতু দূরে দূরে চলেছে, পজিটিভ বিচ্যুতি, কম প্যাশনযোগ্য, ওদের চাপ দিলেও কম চাপ দেওয়া যাচ্ছে, ঠিক আছে? কম প্যাশনযোগ্য, জিনিসটা বুঝছো? এখন বলো, কম প্যাশনযোগ্য বলছে, মনোযোগ দাও, কম, তাহলে একটা কোয়েশ্চেন করি, একজনকে কোয়েশ্চেন করবো নাকি ওপেন? ওপেন ওপেন, এত 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 কেন? আচ্ছা আমি তোমাকে কোয়েশ্চেন করতেছি, তুমি বলো, কম প্যাশনযোগ্য, প্যাশন গুণাঙ্ক বেশি না কম? দেখছো, এই বলছি না, ও কিন্তু ভালো পারতেছে এতক্ষণ, আমি বলছি না এটা ভুল করবা, আগে তোমরা মেনে নিয়েছিলে জেড মানে প্যাশন গুণাঙ্ক, তাহলে জেড এর মান 1 অপেক্ষা বেশি, প্যাশন গুণাঙ্ক বেশি না কম? কিন্তু প্যাশন যোগ্য ধরে দিতে পারছি কোন জায়গায় ঝামেলা? পারছি নাকি ব্যর্থ হয়েছি? এই জায়গাটাতেই সবাই ভুল করবা, দেখাই দিলাম কোন জায়গায় ভুল করবা, তাহলে বাকিটা তোমরা দেখে নিবা। ভুল করবা কি, 1 অপেক্ষা বেশি বলা মানে কম প্যাশন যোগ্য, বেশি প্যাশন গুণাঙ্ক। আরেকটা জিনিস দেখো, 1 অপেক্ষা বেশি হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে, হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে, আর কম হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, বাকিগুলো পড়ে নিবা। দেখো কম যেটা সেটা হচ্ছে কি, ইজিলি ওরা হচ্ছে কাছাকাছি থাকে, ওদের কি বেশি আকর্ষণ বল বেশি, তার মানে ওরা কাছাকাছি থাকে, তাহলে ওদের কি ইজি টু কম্প্রেস, ও একটু চাপ দিলেই কম্প্রেস হয়ে যাচ্ছে, তার মানে ওদেরকে তরল বানানো সহজ না? তরল বানানো সহজ, তাহলে এদের তরলীকরণ সহজ, ওদের পেশন গুণাঙ্ক অধিক পেশন যোগ্য। ক্লিয়ার? এখানে একটা জিনিস মাথায় রাখো,
একটা তো দেখাইলাম যেটা এমসিকিউ তে আসবে, এটাই এমসিকিউ আসবে, এটাই ভুল করবে। 2 নম্বর জিনিসটা দেখো, বলতেছি যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তাকে বলা হয় কি? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকে বলা হয় কি? বয়েল তাপমাত্রা। এই একই কথা কয়েকবার পাবা, ডেফিনেশন আলাদা হয়ে যাবে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করলে বয়েল তাপমাত্রা গেল। আর আদর্শ গ্যাস বয়েল কখন কাজ করে? উতানি চায়। ওই আবারও সেম কথা, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো উতানি চায়। আর এখানে একটা ইনফরমেশন আছে, এটা আমি একটু বুঝাই দেই, এটা বুঝাই দিলে বাকি আমার কাজ শেষ। দেখো, ভেরি লো প্রেসার, তুমি বাস্তব গ্যাসকে খুব কম চাপ দিচ্ছ, খুব কম চাপ দিচ্ছ, তাহলে বাস্তব গ্যাসগুলা একটা যে কনজেস্টেড হবে নাকি হচ্ছে দূরে দূরে চলে যাবে? কম চাপ দিলে দূরে দূরে যাবে না? তাহলে দূরে দূরে গেলে তখন আয়তন কি বাড়বে না কমবে? বাড়বে। আয়তন বাড়তে হতে একসময় কতটুকু বাড়বে? কন্টেনারের আয়তন পর্যন্ত। তাহলে চাপ কম দিলে আয়তন বাড়ে, চাপ কম দিলে আয়তন বাড়ে। কতটুকু বাড়ে? কন্টেনারের আয়তন সমান হয়। ঠিক আছে, এক্ষেত্রে চাপ কম না, এক্ষেত্রে বলে কি জেটের মানও কম, জেটের মান কি কম। আবার যদি চাপ বেশি দাও, চাপ যদি বেশি দাও তাহলে এটা কি কানেক্টেড হবে বেশি বেশি, তাহলে কি আয়তন কমবে না বাড়বে? কমবে। তাহলে কমবে, তখন জেটের মান বাড়বে। এবার দেখো এইটা একটু খেয়াল করো, জেটের মান এই যে ফার্স্টে কমতেছে, চাপ কম দিচ্ছে বলেই কমতেছে, চাপ যে বাড়াই দিচ্ছে এরপর জেটের মান বেড়ে গেছে। এটা হচ্ছে বাস্তব গ্যাসের গ্রাফ। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্রাফটা কেমন? জেটের মান সবসময় 1। আর হাইড্রোজেন এবং হিলিয়াম ক্ষেত্রে সবসময় হচ্ছে উপরের দিক, সবসময় উপরের দিক, ওটা কখনো কমে না। শেষ। আর ওই যে ইয়ার ক্ষেত্রে এই যে ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণ আছে, সমীকরণটা এখানে দেওয়া আছে, সমীকরণ এখানে এইটা প্রশ্ন আছে এ এবং বি এর এককগুলা, আমি সেটাও দিয়ে রাখলাম। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পড়া হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই আমি, এটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করবে তোমরা আবার। দেখো, জেটের মান 1 অপেক্ষা বেশি কখন কখন হাইড্রোজেন এবং হিলিয়াম, এখানে নাইট্রোজেন লিখছিল তোমার বই, এটা ভুল, এটা কেটে ঠিক করে দিবা। এটা নাইট্রোজেনের এক্সাম্পল আসবে ইয়াতে 1 অপেক্ষা কমের মধ্যে, আমি যেটা লিখছি সেটাই কারেক্ট। ভাইয়া বইতে তো এটা আছে, আপনি লিখছেন এটা, কোনটা শিখবো বলে দিলাম, বইটা ভুল। আচ্ছা, এটাই লাস্ট লাস্ট টপিক, লিকুইফেকশন অফ গ্যাসেস, গ্যাস তরলীকরণ। আচ্ছা, এই জায়গায় তোমাদেরকে একটা কথা বলি, এটা আগের ব্যাচে বলছি, তোমাদেরকে না বললে আবার ইনসাফ হবে না। সেটা হচ্ছে, এখন এলপি গ্যাস যে দাম বেড়ে গেছে এটা জানো? এলপি গ্যাস যে বন্ধ করেছে এটা জানো? যারা জানো না তাদের জন্য দুঃসংবাদ, যারা জানো তাদের জন্য সুসংবাদ। কি বলতো সেটা? এলপি গ্যাসে তোমার সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে তোমার, আচ্ছা তোমরা তো মেডিকেল স্টুডেন্ট তাই না, মেডিকেলে পরীক্ষা দিবা। আচ্ছা বলতো মেডিকেলের জিকে সিলেবাস কি? জিকে মানে কি কমন সেন্স নাকি জেনারেল নলেজ? আচ্ছা, জেনারেল নলেজের সিলেবাসটা কি বলতো? আগে একটা সিলেবাস ছিল ওই আমলে, প্রাগৈতিহাসিক আমলে কি ছিল? বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ। এখন সিলেবাস কি? বাংলাদেশ, সমসাময়িক বিষয়াবলী, বিশ্ব, তাই না? এই যে কিছুদিন আগে একটা কোশ্চেন আসছিল যে চিকেন নেকের, ও যে ভারতের একজন ময়ূক রঞ্জন, ও বলে কিছু ফেনী দখল করে ফেলবে, চিটাং দখল করে ফেলবে, পাহাড় দখল করে ফেলবে, ও বলবে, আর এগুলো বাংলাদেশে এগুলো অ্যাড হবে জিকেতে, তোমাদের এগুলো শিখতে হবে। তাইলে এত এত জিকে, এত এত জিকে পড়ার টাইম কি তোমাদের আছে? তাহলে জিকে পড়ার ওয়েটা কি? লাস্ট এক সপ্তাহ পড়ে ফেলবা? লাস্ট এক সপ্তাহে পড়তে গেলে মুখস্থ হবে না, আমি বলে দিচ্ছি মুখস্থ হবে না। তাহলে পড়ার টেকনিকটা কি? আজকে বলবো জিকের কথা, আগামী দিন বলবো ভোকাবুলারির কথা, ঠিক আছে? ইংলিশের কথা, ইংলিশে পড়া মুখস্থ করার ইজি একটা টেকনিক আছে। এখন বলে যদি এগুলো গুরুত্ব দিবা না, এগুলো এডমিশন টাইমে যখন সিরিয়াস পোলাপাইন সবাই, তখন যদি বলি, ওরা বলবে ভাই এই টেকনিকটা আগে জানতাম, জীবনে একটু পার করে ফেলতাম, এখন তোমাদের সময় আছে, এখন বললেও গুরুত্ব দিবে না। আচ্ছা যাক, এটা শেষ করি। তো জিকের ক্ষেত্রে কি হয় জানো? তোমরা এখন থেকে পত্রিকা পড়বা প্রতিদিন 10 মিনিটের মধ্যে, শুধু পত্রিকা কি পড়বা? হেডলাইন পড়বা, নায়ক নায়িকা ছবি দেখবা, আর কিছু করা লাগবে না। মানে শুধু জাস্ট হেডলাইন গুলাই পড়বা, ছবিটা একটু দেখলে দেখবা আর কি, যার যার ছবি আসে আর কি, বুঝছো? হ্যাঁ, শুধু ছবি দেখে না, এখন শুধু একটু হেডলাইনটাও পড়বা, বুঝছো? তবে তবে প্রথম আলো এবং ডেইলি স্টার বাদে, তাহলে দেশ বিরোধী পত্রিকা পড়ার কোনো মানে হয় না, বুঝছো? এই পত্রিকা পড়লে কি একটু আপ টু ডেটেড থাকবা। কিভাবে? তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। ধরো এখানে একদম মুরাদপুর থেকে আসছো, ধরো বলতেছে ভাড়া আজকে 10 টাকা বেশি, দ্বিগুণ ভাড়া, ও তো মানুষ টানুষ দেখে মারা আজকে মেরে ফেলে, ধর থাকতে মার পেরে। তুমি তো জানো না যে ইতার গাড়িটা চলতেছে এলপি গ্যাস, এখন এলপি গ্যাস বন্ধ করে দিচ্ছে, তাহলে ইতার 1 ঘন্টা 2 ঘন্টা জ্যামে ঠেলে গ্যাস ঢুকে যেতে, দাম বাড়াইলে জিনিসটা মেনে নেওয়া ছাড়া কোনো গতি নেই। এখন তুমি তো জানো না, পত্রিকা পড়ে আসো নাই, কেন নেবে আমার থেকে এই ভাড়া? এইটা ইনসাফের রাষ্ট্র, আমরা জুলাই এই জন্য করছি, লাগাই দিলা, লাইভে চলে গেলা। কল কি আমার আসে না তোমাদের? আমার কেউ কল দেয় না। এটাই লিকুইফেকশন অফ গ্যাসেস।
তাহলে তোমরা পড়লে আপ টু ডেটেড থাকবা। দেখো লিকুইফিকেশন অফ গ্যাসেস কি বলছে, বলছে একটা গ্যাসকে লিকুইড বানাবো। গ্যাসকে কি বানাবো? লিকুইড। আচ্ছা গ্যাসের মধ্যে অণুগুলো ছোট ছোট বেশি করে না, আর লিকুইড একটু কম করে, এর পার্থক্য। তাহলে চাপ বাড়াই দিলে অণুগুলো কাছাকাছি আসবে, লিকুইড হয়ে যাবে। তাপমাত্রা কমাই দিলে অণুগুলো ছোট ছোট কম করবে এবং এর হচ্ছে তরল হয়ে যাবে। এটাই টেকনিক, এটাই। চাপ চাপ বাড়াই দিব, তাপমাত্রা কমাই দিব। দেখো ডেফিনেশন দেখো দুইটা, ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল মানে সংকট, ক্রিটিক্যাল মানে ক্রান্তি। ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রার নিচে, যে তাপমাত্রার নিচে গ্যাসটা তরল হয়ে যায়। মানে এই তাপমাত্রা পর্যন্ত গ্যাস গ্যাসই থাকবে, এর থেকে এক কমাই দিলেও নিচে হয়ে যাবে, মানে তরল হয়ে যাবে। আর যে চাপের উপরে গ্যাস তরল হয়ে যায় তাকে বলা হয় কি? ক্রিটিক্যাল প্রেসার বা সংকট চাপ বা ক্রান্তি চাপ। বুঝাইতে পারছি? শেষ বুঝাইতে পারলে তাহলে আদর্শ গ্যাসকে কখনোই তরলে রূপান্তর করা যায় না, কারণ ওই যে আদর্শ গ্যাসের শিকার যে বলছিলা, পুরা কন্টেনার জুড়েই গ্যাসের অণুগুলো ছুটোছুটি করবে। এখন তুমি যদি বলো চাপ দিয়ে আমি কমাই দিলাম, ছুটোছুটি বন্ধ করলে কি আর আদর্শ থাকলো? আদর্শ থাকলো না। তাহলে শিকারদের সাথে মিলতেছে না। তোমরা ফিজিক্সে একটু বলি, তোমরা একটু এটা ফার্স্ট বলি না এর আগের ব্যাচে, তোমরা ফিজিক্সে প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ধারণা, স্বীকার্য, নীতি, সূত্র এগুলো পড়ছিলা? তত্ত্ব কোনটা কাকে বলে? পড়ো না? তুমি দেখছো এমনি চোখে পড়ছো কখনো? চোখের দেখা গেলো একটু দেখছো না? এইটা পড়া লাগবে, কোনটা কাকে বলে। কিভাবে পড়বা? টেকনিক হচ্ছে একটাই, তাকায় থাকবা, দেখবে যে এক্সট্রা টাইমে এগুলো থেকে লজিক বের হচ্ছে, কেমনে কি মনে রাখবা। শেষ করে দিলাম। ওকে, এরপরে দেখো আমি গ্যাস নিয়ে যা কথা আছে সবগুলো এখানে দিয়ে দিছি, তুমি এটা পড়লে সব পেয়ে যাবা। শুধু একটা লাইন আমি তোমাদেরকে এখনই ফোকাস করাবো, সেটা হচ্ছে এলপি গ্যাসে প্রোপেন আছে হচ্ছে কত পার্সেন্ট? 25%, আর বিউটেন আছে 75%। এটা একটু দেখো তো, এটা থেকে এমসিকিউ আসে যেন ভুল না হয়। আর যা ইনফরমেশন আছে সবগুলো এখানে দেওয়া আছে। পরীক্ষা নিলে আমার স্টুডেন্ট গুলা আমাকে যেন আসিফ ভাই বলে, আমি তো বগুড়ায় থাকবো, আসিফ ভাই যেন বলে তোমার স্টুডেন্ট সবচেয়ে ভালো করছে বাকি সাবজেক্টের গুলোর তুলনায় কেমিস্ট্রিতে। অতটুকু আমি কি পাবো? তোমরা কি বুঝছো? কারণ আমার পড়াই শেষের দিকে চলে আসছি, বুঝছো তোমরা ভাই? না বুঝলে আমি কিছুক্ষণ বসবো, তোমরা আসতে পারো আমার দরবারে। আর কত হাত ব্যথা করতেছে তো, উল্টাইতে উল্টাইতে শেষ করে ফেলতেছে। শেষ, এগুলো শিখিও তোমাদের জন্য, তোমাদের জন্য পেজ রাখছে আর কি। এই যে লাস্ট আমার নিজের একটা পরিচয় দিছি, কিছুই নাই। শেষ। আমি ছেলে কি আগুন না, আমি কি ছেলে কি বাটি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আবুল। ও আল্লাহ। ঠিক আছে, তাইলে তোমাদের সবার জন্য শুভকামনা। আর এটা বন্ধ করতে হবে না। এই ভাই, কেউ একজন গিয়ে বলা সুইচটা খুলে নেওয়ার জন্য। এটা মোবাইল বন্ধ হয়ে গেছে নাকি চলতেছে এখন?